আমরা প্রতিনিয়ত বিশ্বাস করি আজকে যে জীবনের গল্পটি প্রচার হবে সেই জীবনের গল্পটি শুনে অনেকে অনুপ্রাণিত হবেন এবং সবসময় আমরা বলে থাকি যে হ্যালো 8920 সবসময় এমন গল্পটি প্রচার করে থাকে যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারেন। এটাই হচ্ছে আমাদের একমাত্র মোটো। এছাড়া জীবনের যে কোনো রকমের গল্প, সেটা ভালোবাসার হোক, দুঃখের হোক, কষ্টের হোক, আনন্দের হোক, বেদনার হোক, যে কোনো বিষয় হ্যালো 8920 তে এসে আপনি বলতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা আজকে আমাদের অতিথি যিনি রয়েছেন তার কাছে একটু প্রথমে হাই হ্যালো করে নিই। আপনি আপনার নামটা একটু বলবেন প্রথমে? আমার নাম স্বপ্ন। আপনি কি হ্যালো 8920 শোনেন? হ্যাঁ, শুনি। কবে থেকে শোনেন? আমি অনেকদিন যাবত শুনি যে মনীষা ওদের গল্প যখন থেকে প্রচার হচ্ছে, বর্ষা, রন্টি, তারপরে তার মানে তো আপনি প্রায় বলা যেতে পারে রানা প্লাজার যে ছেলেটা আসছিল, তারপরে প্রচুর মানে অনেক পুরনো, 1-1.5 বছরেরও অনেক অধিক সময়। প্রিয় শ্রোতা, আজকে স্বপ্ন রয়েছে তার জীবনের গল্প বলার জন্য এখানে। স্বপ্ন আসলে আমাদেরকে কোন স্বপ্ন দেখায় সেটা আমরা জানবো, তবে তাকে দেখার জন্য হোক কিংবা তাকে কোনো প্রশ্ন করার জন্য হোক আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে আপনি তাকে দেখতে পারবেন এবং তাকে নিচে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আর অবশ্যই ওই পেজটিতে লাইক দিলেই আপনি সঙ্গে সঙ্গে আমাদের আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 মেম্বার হয়ে যেতে পারবেন। স্বপ্ন, আমরা শুরু করি, কোথা থেকে শুরু করবেন? যেদিন জন্ম নিয়েছি পৃথিবীতে সেদিন থেকে বলি। জি প্লিজ। যেদিন আমার জন্ম হলো তো আমার দাদি আমার মার কাছ থেকে নাকি আমাকে ফেলে দিছে। কেন? আমি মেয়ে হয়েছি। ওহো। কারণ আমার বড় চাচার ঘরে অলরেডি 6টা মেয়ে হয়েছে। যখন দেখলো যে আমি মেয়ে হয়েছি তখন হাত দিয়ে এরকম ফেলে দিছে, না কেটে। যে আপনার মায়ের কি আপনি প্রথম সন্তান ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমার মা হাত দিয়ে নাকি আমার নাটটা ধরে রাখছে। পরে আমার আব্বা দৌড়ে আসতে। কি করতো আপনার বাবা? কন্ট্রাক্টর ছিল। আচ্ছা। আমার জন্মের পর আমি খুব সুন্দর হয়েছি দেখে আমার আব্বা বলতেছে তার মাকে, মা দেখো তোমার মতো সুন্দর হয়েছে। দাদি এই আচরণ করছে আমি শুধু শুনছি, কিন্তু পর দাদির আদর ভালোবাসা পাইছি। আচ্ছা, বাড়ি ছিল কোথায় আপনাদের? ঢাকা মহাখালীতে আমরা থাকতাম। ঢাকার লোকাল আপনারা, স্থানীয়? আচ্ছা আচ্ছা। এক সময় আস্তে আস্তে যখন বড় হইতেছি তখন বুঝতেছি কি দাদি ভালোবাসে ঠিক আছে, তবে আমার ভাইদেরকে বেশি ভালোবাসে। আচ্ছা। যদি ভাইদের কখনো জ্বর হয় তাহলে বলতো যে আমরা বোনরা কেন মরি না আর ভাইরা কেন সুস্থ হয় না। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারলাম যে ভাইদের প্রতি বা ছেলেদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। আমাদেরকেও ভালোবাসত, কিন্তু ভাইদের কোনো অসুখ হলে দাদি ওরকম করতো। আচ্ছা। তো আমি লেখাপড়া খুবই ভালো ছিলাম। ক্লাস 1 থেকে রোল নাম্বার 5ম শ্রেণী পর্যন্ত আমার আমি 5ম শ্রেণীতে বৃত্তি পাইছি। 6 1 নাম্বার রোল করলাম, 7ও ফার্স্ট হয়ে আমি উঠলাম। তো একদিন আমি প্রথম সামরিক পরীক্ষা দিয়ে বাসায় আসছি, আমার মা গেছে তালিমে। হঠাৎ করে কতজন লোক আমাদের বাড়িতে আসছে, তা আমি ছাদের উপর থেকে বলতেছি আমার মা বাসায় নাই। তো বলতেছে কি মা বাসায় নাই তো কি হয়েছে, গেট খোলো। আপনাদেরকে তো চিনতে পারলাম না, গেট খুলবো কেন? চিনবা একটু পরেই চিনবা। তো আমার মাকে খবর পাঠানো হয়েছে, পর মা আসতে এসে গেট খুলছে। পর মা বলতেছে চুলগুলি একটু আশ্রা। আপনাকে বলছে চুলগুলো আশ্রানো? হ্যাঁ, চুল আশ্রাইলাম। আমি এমনি ফিটফাট থাকতাম, চুল আশ্রাইলাম। মা বলতেছে চোখে একটু কাজল দে। চোখে কাজল টাজল দিচ্ছি, বলতেছে ড্রেসটা পাল্টায় ফেলাম, এটা পরার পর বলতেছে কি ওরা যে আসতে ওরা যদি তোমার জিজ্ঞেস করে কোন শরীর পড়তে পারো তুমি কিন্তু বইলো পারি। পরে ওই লোকদের সামনে নিয়ে গেল, ডাক দিল ওরা, বললো তোমার নাম কি? নাম বললাম। তুমি একটু লেখো তো তোমার ঠিকানাটা। লিখলাম। মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? বললাম যে হ্যাঁ পারি। তো আমি ইয়াসিন সূরা যে একটু পড়া শুরু করছি, একটা লোক বলতেছে আর শোনা লাগবে না, বুঝছি। আমি বলতেছি কেন বলবো না, সারাদিন আমি মুখস্থ করছি, আমি বলবোই। পরে ওরা বলতেছে কি এই মেয়ের দেখি ঘাড়ে রক্ত এরা। তো ওরা চলে গেল। চলে যাওয়ার পর তখন ছিল 24শে এপ্রিল 1992, 10ই বৈশাখ আমার পরীক্ষা শেষ। সেদিন হঠাৎ করে অনেকগুলো বোন, আমার চাচাতো বোন, মামাতো বোন, ওরা বাড়ি ভরে গেল। কি এত লোক কেন? আমার বিয়ে। মানে আপনি তখন পর্যন্ত জানেন না যে আপনার বিয়ে হতে যাচ্ছে? না, আমার বিয়ে হতে যাচ্ছে জানি না। ওরা সবাই হলুদের শাড়ি পরে আসছে। তা আমি ভাবছি কি আমাদের পাশের বাড়ি আবার বিয়ে হচ্ছে, ওইখানে বোধহয় গায়ে হলুদের দাওয়াত, আমাকেও মনে হয় ইনভাইট করছে, ওরা আমার নিয়ে যাবে। তো আমি বলতেছি এই আমার না গায়ে হলুদের শাড়ি নেই, আমার একটা শাড়িও মা কিনে দেয় নেই, তোরা কেউ কি বেশি শাড়ি আনছস? তাহলে আমি একটা পরে যাবো। বলতেছে না চাচি তোর জন্য কিনছে। তখন পর্যন্ত আমার জায়গা তো বোনরা আছে বড়, ওদের কারো বিয়ে হয়নি। তো ওরা বললো কি চল শাড়ি পরে। তো আমার শাড়ি পরানো হইলো, খুব খুশি, বিয়ে বাড়িতে যেতেছি। এখন দেখি কি আমাকে কুলো দিয়ে বরণ করা হইতেছে।
কিরে আমার গায়ে হলুদ দিতেছে কেন? স্বাস্থ্য বোনকে বলতেছে ওই বাড়ি যাবি না? কয় না, আমি দেখ না একটু পর কি হয়। তো আমার গোসল টোসল করাইতেছে, কি ব্যাপার আমার শোলে ডোলে ডোলে গোসল করাই কেন, হলুদ লাগাইতেছে কেন, আমি তখনও বুঝতেছি না। পরে কিছুক্ষণ পরে দেখা গেল যে বরযাত্রী চলে এসছে, আর আমাদের বাসায় খুব রান্না বাড়া হইতেছে। আচ্ছা, বরযাত্রী আসতে আমি তখনও বুঝি না আমার বিয়ের বরযাত্রী। আমি জানালা দিয়ে তাকায় তাকায় দেখতেছি, তো ওরাও আমার দেখতেছি জানালা দিকে তাকায়। কিছুক্ষণ পরে দেখলাম যে আমাকে বলা হইতেছে কবুল বলার জন্য। হু ইজ দিস রিয়েলি ট্রু? আমি অনেক অবাক হচ্ছি। অসম্ভব কিছু না। কত সালে আপনার বিয়ে হয়? 92 সালে। কবুল বলে ফেললেন? হ্যাঁ, আমি তো জানি না। কবুল কেন বলতেছেন সেটাও জানেন না? না, আমার মা বলতেছে, দাড়িওয়ালা লোকটা দেখছো না, ও আয়সা যখন বলবো বলো মা কবুল, তুমি তো এখন আস্তে করে বলবা কবুল। কবুল জিনিসটা কি, কবুল কেন হয়, কিচ্ছু আপনাকে বলা হয়নি? না, আমি কখনো বিয়ে পড়াইতে দেখিনি। কিন্তু আমি যতদূর জানি এভাবে তো শরীয়ত মোতাবেকও বিয়ে হওয়ার কথা না। এটা তো করা সম্ভব না, এটা হবে না, এবং এটা করা যায় না আমি যতদূর জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে। যাই হোক, এরকম ভাবেই হয়েছে আপনার ক্ষেত্রে, যেটা বাস্তব সেটাই সত্য। কাজী তো নিয়ে এসে বললো কবুল, আপনি নাচতে নাচতে বলে দিলেন কবুল কবুল কবুল। ওকে ফাইন, তারপর শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে আসা হলো। আমি তাকায় তাকায় দেখতেছি সব, কই নিয়ে আসলো, কেন নিয়ে আসলো, বেড়াইতে আসলাম কি আসলাম না, একাই আমার উঠাই দিল। আর আসার সময় মা কেন এত কাঁদলো, চাচিরা কেন কাঁদলো, মানে আমি কোনো কান্নাকাটি করিনি বিয়ের সময়। আমি ভাবতেছি কোন ক্লাসে পড়তেন তখন? তখন আমি ক্লাস 7 পড়ি। ক্লাস 7 প্রথম সামরিক পরীক্ষা দিছি। 12 বছর বয়স আপনার তখন? ওকে, পূর্ণ হয় নাই তখন। আচ্ছা আচ্ছা। পরের দিন সকালবেলা বউ বা যে অনুষ্ঠানটা হয়, তো ওরা আয়োজন করছে, আমার বাবার বাড়ি থেকে লোকজন আসছে। আসার পর দেখি খুব গ্যাঞ্জাম, কি আমার বিয়ের সময় নাকি আমার এক মামা শ্বশুরের বাড়ি দেখানো হয়েছে। এখন যখন বউভাত অনুষ্ঠান হইতেছে, ছেলে নিজের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তখন দেখে আমার আব্বা একদম হইচই, আমি এত গরিব বাড়ি মেয়ে দিব না, আমি মেয়ে নিয়ে যাবো। বিয়ে হওয়ার পরে? হ্যাঁ, বিয়ের পরের দিন। তো আমার হাজবেন্ডকে নিবে না, শুধু আমাকে নিবে। বলতেছে আমি মেয়ে নিতে আসছি, মেয়ে নিয়ে যাবো, আমার ঠকানো হয়েছে, তো আমাকে নিয়ে গেছে। পরে ওই সময়টাতে ছেলেদের সঙ্গে আপনার কোনো কথা হয়নি, দেখা হয়নি যখন ওদের বাড়িতে গেলেন? না, তখন একটা দেড়টা বেজে গেছিল, আর গ্রামের বাড়ি, কাদা ছিল, অনেক বৃষ্টি হয়েছিল। মানে কার সাথে বিয়ে হচ্ছে, কি অবস্থা, আপনি কিছু জানেনও না? ছেলেটাকে আমি আর দেখিও নাই। আগের দিনও বোঝেননি, বিয়ে যাকে করলেন সেটাও বুঝলেন না? মাই গড, মাই গড। ওকে, তারপর? নিয়ে এসে বলছে যে স্কুলে যাবো। তো আমি স্কুলে আবার আসলাম, তো ওরা সবাই বলতেছে কিরে তোর না বিয়ে হয়ে গেছে, তোর না বিয়ে হয়ে গেছে, তুই কেন আবার স্কুলে আসতো? স্যারও জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তুমি স্কুলে আসতো? আমাকে স্যার কই আমার বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো, নিয়মিত স্কুল যাইতেছে আগের মতোই। আমাদের বাসায় আবার আমরা অনেকটি ভাই বোন, 4 ভাই 3 বোন, সবার মধ্যে আমি বড়। তখন আমার মা 4 মাসের প্রেগনেন্ট আমার যখন বিয়ে হয়। আমাদের দেখাশোনার জন্য কাজের লোক রাখা হইতো 2 জন, এক আর একটা খালাতো বোন ছিল জাস্ট আমার জন্য। তারপর আমি ক্লাস ঠিক মতো করতেছি, হঠাৎ করে একজন লোক আমার স্কুলের গেটের সামনে আসলো। আমার ছুটি হয়েছে, বলতেছে একটু দাঁড়াও। কে আপনি? তুমি জানো না আমি কে? না তো, আপনি কে? আমি জানি না। আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি জানো না? ওই দিন আমাদের বাড়িতে গেলা, তোমার আব্বা নিয়ে আইসা পড়ছে তোমারে। তারপরে ওইখানে প্রতিদিনই সে দাঁড়াইতো। তারপরে আমি জিজ্ঞেস করছি আমার মাকে এসে, মা ওই জায়গায় যে একটা ছেলে দাঁড়ায় থাকে, ওই ছেলেটা কে? ওরা বলতেছে ওর সাথে তোর বিয়ে হয়েছে। তখন মিলে গেল ওই ছেলের কথা, মায়ের কথা। আমিও আস্তে আস্তে ওর সাথে কথা বলা শুরু করলাম। আচ্ছা, তো ও একদিন বলতেছে আমার সাথে তোমার চলে যেতে হবে। তারপর আমার মার কাছে এসে বলে দিছি, মা ও বলতেছে ওর সাথে চলে যেতে, আর আব্বা যদি আনতে যায় যেন আমি না আসি। জায়গা মা এটা বললো? মা বললো। বললো যে বিয়ে হয়েছে, মা স্বামীর বাড়ি যাইতেছো লাল শাড়ি পরা, ফিরে আসবা সাদা কাপড় পরা। মা এটা বললো? হ্যাঁ। আমি সত্যি সত্যি এটার পরীক্ষার দিনে আমি ওর সাথে চলে গেলাম। রমজানের 5 দিন আগে গেছি, ঈদের পরের দিন সকালবেলা আমি রান্না করতে চাই প্রতিদিনই, তো রান্না করতে গেছি, চাউল ধরতে দেয় না আমারে, বলতেছে তোমাদেরকে আলাদা করে দিচ্ছি। আমি ভাবছি কি আলাদা মানে শুধু আমাদের 2 জনের রান্না। আমি আর মনে মনে খুশি যে এতগুলি রান্না আজকের থেকে করতে হইব না, শুধু 2 জনের রান্না করবো। আমি বলছি চাউল কমাইয়ে নিছি। আপনি কি রান্না করে পারতেন এর আগে? না, বিয়ের আগে রান্না করে ঢুকি, মানে ওখানে গিয়ে রান্না বাড়ি করতে হইতেছে। তো আমার দেবরকে বলতেছি, হ্যাঁ আমাদের 2 জনে চাউলই নিছি, আলাদা চাউলই নিছি। ও বলতেছে আলাদা চাউল হবে না, আপনার স্বামীর ইনকাম করে নিয়ে আসতে হবে, ওই চাউল দিয়ে আপনার ভাত রান্না করে খাইতে হবে।
তখন আপনার স্বামী কি করে? কিছুই করে না সে। ওনার বয়স কত? 17-18। ওকে, তারপর? তারপর আমার স্বামীকে বলো আপনি কাজ করে আসলে তবে টাকা দিয়ে চাউল কিনতে হবে, আমি কি কাজ করব? আমি বলি, তাহলে আমি খাবো কি? জানি না আমি। আপনার স্বামী এটা বলে দিল? হ্যাঁ, যে আনছে তারকে জিজ্ঞেস করো। আমাকে আপনি তো আনছেন, আমি আনি নাই, বাবাই বিয়ে করেছে, বাবার কাছে গিয়ে খাওয়াচ্ছ। হু, তারপর? সারাদিন না খেয়ে রইলাম, রাতে আর ঘুম আসে না আমার, না খেয়ে থাকার তো অভ্যাস নেই আমার। সকালবেলার দিকে কাপড় কাচতেছি, একটা সাদা শার্ট, ওই বারবার কাচতেছি। তো আমার এক খালা শাশুড়ি বলতেছে, তুমি বারবার কাপড় কাচতেছো কেটা? আমি বলতেছি, এর মধ্যে হলুদ লেগে আছে, তো উঠে না। এখন বলতেছে, এই জায়গায় তো কোনো হলুদ নাই। আমি ক্ষুধার চোটে মানে ওই হলুদ দাগটা দেখতেছি। ওকে, এটা কিন্তু হয় প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানবেন, এক ধরনের হ্যালুসিনেশন। ওকে, হ্যাঁ, তারপর? তো বলতেছে, আরে এত একটা বাচ্চা মেয়ে তোরা আনছস, ও খাবার দিব কোত্থেকে, তোরা এক মুঠ ভাত দিও রে। তো আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলতেছে, তুমি এখন খাও, বিকাল বেলার থেকে পরে বলো কাজে যেতে। লজ্জা শরম তো তখন নাই, বুঝি না, ক্ষুধা লাগছে, খাবার দিছে, খেয়ে বলছি। তো আমার হাজবেন্ড বলতেছে, আমার রেখে কেমনি খাইছো? আমি বলতে, আপনি আপনার মায়ের কাছে ভাত চান। মানে দিস ইজ কল লাইফ স্টোরি, বিকজ দেয়ার ইজ নো ইমোশন, দ্য হার্ড ট্রুথ। এটার মধ্যে আপনি কোনটা নেবেন? দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আনন্দ নেবেন? ওকে, যাই, তারপর? আমি বলতেছি যে আপনাকে তো কাজ করতে বলছে আপনার মা, কাজ আমি পারবো না। এ কথা বললে উনি বোধ হয় কোনো তার আত্মীয় স্বজনের বাড়ি তো এখানে, হয়তো কারো মামা ওটা আমার ঘর থেকে খাইছে, আমি জানি না। তো পরের দিন আমি দেখতেছি স্কুলে বাচ্চারা আচার কিনতেছে। তো ওইটার দিকে তাকায় তাকায় মনে করলাম কি, এই আচারটা যদি আমি বানাই, আমার মাকে আচার বানাইতে দেখতাম আমি, ওরা তো আমার কাছ থেকে টাকা দিয়ে আচার কিনবে, কিনলে ওই টাকা দিয়ে চাউল কিনা যাবে, তাহলে আচারটা আমি বানাই। তো পুকুরে গিয়ে দেখি আমার মামা শ্বশুর অনেকগুলো বড়ই এবং তেঁতুল গাছ আছে। তো পুকুরে নেমে আমি ওই তেঁতুল আর বড়ই গুলো করে করে আনছি, ওটা আচার বানাইছি। প্রথম ইনকাম করছি আমি 18 টাকা। 18 টাকার এই আচার। আচারগুলো আপনি বিক্রি করলেন? কোথায় বিক্রি করলেন? পাশে স্কুল। স্কুলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করেছেন? তাহলে আমার ননাসের মেয়েকে বলছি কি, গিয়া বলো কি আমার মামা নেই সুন্দর আচার বিক্রি করে, ওরা বাসায় আসবো, ওরা ওইখানে 58 পয়সা যা পাইতেছে আমি তা ডাবল দিতেছি। মানে 58 পয়সায় যে আচার পায় আপনি বাড়ি থেকে সেটা তার চেয়ে বেশি দিচ্ছেন? ওর বাচ্চারা ওই লোভে লোভে বেশি করে নিতে আসতেছে। আপনার এই বুদ্ধিটা মাথায় আসলো কিভাবে? যে ও যে 2 দিন ধরে আমার হাজবেন্ড না খেয়ে রয়েছে, দেখি আচার বিক্রি করলে তো আমার কাছেও টাকা হবে। আপনি আচার বানালেন কিভাবে? কারণ আপনি তো আগে রান্নাঘরে জানেনই। আমার মাকে দেখছি বানাইতে, ওইভাবে চিন্তা ভাবনা করে মা যেভাবে করতো ওইভাবে আপনি বানিয়ে ফেলেন? ওইভাবে করে আচার বানাই বলছি, কোনো পাঁচফোড়ন ছাড়া, শুধু ওইগুলি একসাথে সিদ্ধ করে একটু লবণ একটু চিনি ছিটাই দিয়ে, বাচ্চারা তো এমনিতে মজা লাগে যাতে। এখন 18 টাকা ইনকাম করলেন ওই সময়টা? 18 টাকা ইনকাম করে ওই দিন থেকে আমি আমার সঞ্চয়ের ব্যবস্থা করি। 10 টাকা আমার হাজবেন্ডকে দিলাম, 8 টাকা আমি, আমাদের মাটির ঘর ছিল, বাঁশ কূপ দিয়ে ওইখানে ব্যাংকের মতো বানিয়ে ওইখানে রাখলাম। এর মধ্যে আমার বাবা মা কিন্তু আর আমার সাথে যোগাযোগ করে না। আমার আব্বা বলছে, যে মেয়ে আমার সম্মানের দিকে তাকায় না, চলে গেছে, ওইখানেই থাক। আচ্ছা, শ্বশুর বাড়ি কত দূর ছিল? গাজীপুর। আচ্ছা, হ্যাঁ, তারপর? তারপরে উনি গিয়ে চাউল কিনে নিয়ে আসলো, শুধু চাউল, ভাত রান্না করলাম, এখন খাবো কি দিয়ে। পরে কলমি শাক উঠাইলাম। আগে শাক খেতাম না, মা বলতো দাঁত পড়ে যাবে, আমাকে পড়লে আবার কিনে কিনে লাগাবো। শাক করে তেল নাই পেঁয়াজ নাই এমনি সিদ্ধ করলাম। আমার শাশুড়ি একটা মরিচ গাছ ছিল, ওই মরিচটা দিয়ে সিদ্ধ করলাম। আর মরিচ খেতে পারতাম না, তো আমার হাজবেন্ড তো গ্রামের ছেলে, মরিচ খেয়ে অভ্যস্ত। আমি ওই শাক খাইতেছি, আমার নাক দিয়েও পানি পড়তেছে, চোখ দিয়েও পানি পড়তেছে, জিহ্বা দিয়েও পানি পড়তেছে ঝালের চোটে। তারপর প্রতিদিনই আমি আচার বিক্রি করি, উনি টাকা দিলে চাউল আনে, আর যেদিন কম বিক্রি হয় সেদিন দিতে না পারলে আর চাউল দেয় না। আর আমিও মনে মনে ঠিক করছি 10 টাকার উপরে যা হবে তা আমার, শুধু 10 টাকা দেবো চালের জন্য। চালের জন্য। আচ্ছা। তো আমি নিয়মিত এখানে টাকা জমানো শুরু করলাম। এর মধ্যে আমার ননাসের মেয়ে এবং খালা শাশুড়ি, ওদের সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে যায়। ওদের সাথে দড়িলাপ খেলা, পুকুরে ঝাঁপ দেওয়া, মাছ পুকুর থেকে ধরা, মানে এইভাবে কাটতেছে। ওই যে বাবা মাকে রেখে আসছি সেই ফিলিংসটা আমার ভিতরে কাজ করতেছে না। ওই আনন্দে আনন্দে, অথচ এই যে কষ্ট করতেছি বুঝে উঠতে পারতেছি না। হাজবেন্ড খুব আদর করে, মাথায় চুল বেঁধে দেয়, মাথায় তেল দিয়ে দেয়। তো হাজবেন্ডকে তখন বলেন না তুমি কাজ করো না কেন?
ওইটা বলার মতো জ্ঞান বুদ্ধি আমার মাথায় হয় না। এক্স্যাক্টলি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ও বলবেই বা কেন, ওর ভিতরে তো সেই জ্ঞানটাই হয়নি সেই মুহূর্তে। ও শুধু পেটের জন্য কোন রকম ভাবে একটা ব্যবস্থা করছে চারপাশ দেখে। সেটাই আমাকে অনেক বেশি অবাক করছে যে এই সেন্সটা কিভাবে কাজ করছে। ওকে, তারপর এক সময় আমি তখন তো নাবালক ছিলাম, এক সময় আমি সাবালক হইলাম। এর মধ্যে খবর পেলাম আমার ভাই হয়েছে। ওকে, পরে ওনাকে বললাম কি চলেন না দেখে আসি। কয়, না গেলে তোমার আব্বা আমার মারবো, তাহলে আমার নিয়ে আপনি দূরে দাঁড়ায় থাকেন, আমার একটু বাসা দিয়ে দিন। আমার ভিতর আর ওই ভয় কাজ করে না, আব্বার মান সম্মান নষ্ট করে আমি আসছি, আব্বা তো আমার মায়ের দিব। ভাই হয়েছে খুশিতে আমি বাড়িতে গেছি। আমার চেহারা দেখে আমার আব্বা যে কখনোই মারে নাই, ঠাস করে একটা চর মারছে মারে। দেখার সঙ্গে সঙ্গে মানে আমার চেহারা কেন এরকম হয়েছে, গেছত গা ভালো থাকবি, এই অবস্থা হয়েছে কেন তোর চেহারা, কি তোর পরনে কাপড়। মার খেয়েও দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম। পরে একটু পরে আব্বাই আবার আমার চড়াই দিয়ে কান্নাকাটি শুরু করে দিল, দিয়া বলতেছে ও আসতে পারবো না, জামাই ভিতরে আসতে পারবে না। মহাখালী থেকে আপনাদের নিজেদের বাড়ি ছিল? জি। তা আমি বাবা মার কাছে রইলাম, ওনারা বললাম কি আপনি আমার সাথে চুপচাপ করে দেখা করে যায়। তো যখন দেখা করতে আসে আমার মা লুকায় ওরে খাওয়ায়। তো এরকম করতে করতে আমার আব্বা বলতেছে তাহলে তুমি 8ম শ্রেণীর পরীক্ষাটা দিয়া ফেলাও। আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। তো পরীক্ষার সময় ও আমার বাড়িতে প্রতিদিন আসে। তো আমি বলতেছি কি আপনি আপনাদের বাড়িতে প্রতিদিন আসেন কেন, এখন তো আমি আপনাদের বাড়িতে যাই না। তারপরের দিন যদি আবার আসেন কলম দিয়ে খোঁচা মারমু। পরের দিন ঠিকই আসতে আর আমি কলম দিয়ে লিখতাম, তখন দোয়াত কলম ওইটা চোখা থাকতো, ওইটা ছুঁড়া মারছি। মানে আসলে রাগ করতেন কেন? হ্যাঁ, ওর সাথে রাত্রে ঘুমাইতে হইতো। এটা আপনার পছন্দ হতো না? ওকে ওকে, তারপর কলম মারছি, পরে ওনার কপালে আর চোখের নিচে লাগছে, লাগার সাথে সাথে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আমি কই থাক, মার কাছে বললেন না রাত্রে আপনার সাথে ঘুমাবো। ওকে, তখন মায়ের ভয়, স্বামীর ভয় ঢুকে নাই। পরে কাকার বাড়িতে যাইতাম, কাকার বাড়িতেও থাকতো, রাত্রে আর যাওয়ার কথা মনে নেই। পরের দিন সকালবেলা বলতেছে তো আসলা না, কেমনে আসুন, পইরা ঘুমাই গেছি গা। কিছুদিন পরে আমার হাজবেন্ডকে আমার আব্বা দেখছে, অমনি আব্বা একটা চর মারছে হাজবেন্ডকে। হ্যাঁ, বলছে তোরে না করছি, আমার বাড়ির সীমানে আসবি না, যা হয়েছে, আমার মেয়ের এই জায়গা থেকে আমি ক্লোজ করে দেবো সব, তুই আসবি না। পরে আমার আব্বা চলে গেছে রাগারাগি কইরা, ও গিয়ে আমার পা ধরে কান্নাকাটি করতেছে, তোমার ডিভোর্স করে ফেলাইবো। ডিভোর্স কি? ডিভোর্স করলে তুমি আর আমি একসাথে দাঁড়ায় কোনোদিন কথা বলতে পারবো না, তুমি আর আমার বাড়িতে যেতে পারবো না, আমিও তোমার বাড়িতে আসতে পারবো না। তাহলে কি করবো? পরীক্ষা আমার, বলতেছে চলো পালাই যাই বাড়িতে জায়গা। তো ওই জায়গাও তো আমার বান্ধবীর মতো হয়ে গেছে গো। আচ্ছা চলেন জায়গা। কিসের পরীক্ষা, কিসের কি? স্বামীর হাত ধরে চলে এসে পড়ছি। তখন ভাড়া নিত আপনার 6 টাকা মহাখালীর থেকে। তো আমার মার বললাম কি মা আমার 10টা টাকা দাও। কি করবি? জাম্বুরা বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর, আমি 2টা জাম্বুরা কিনে নিয়ে আসবো। মা 20 টাকা নোট দিলে, বলে 10 টাকা ভাঙবি, 10 টাকা ফিরে নিয়ে আসবি। আমি 20 টাকা নিয়ে আমার হাজবেন্ড নিয়ে চলে আসছি, কারণ হাজবেন্ডের কাছে গাড়ি ভাড়া ছিল না। দুইজন 12 টাকা দিয়ে আসছে, 8 টাকা ছিল, ওই 8 টাকা দেওয়া চাউল কিনছি। কিছুদিন পর খালা শাশুড়ির সাথে দড়ি লাভ খেলতেছি, হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ছি। শাশুড়ি বলতেছে মনে হয় অনেক দিন খেলে না, হঠাৎ খেলছে, এজন্য ব্যথা। এরকম ব্যথা পেটে। পরে যে মেয়েরা মহিলারা জব করে ওনাদেরকে ডাক দিচ্ছে, তো বলছে আপনাদের বউ তো প্রেগনেন্ট, আর দড়ি লাভ খেলাতে তার সমস্যা হয়েছে, সেই জন্য আর দড়ি লাভ না খেলে। এখন আমার শাশুড়ি আর দড়ি লাভ খেলতে দেয় না, পুকুরেও যেতে দেয় না। কি হইলো আমার জানি কি অসুখ হয়েছে, আমি আর প্রেগনেন্ট শব্দ বুঝি না। আমি বলতেছি আমার জানি কি অসুখ হয়েছে, আমার তাহলে মারে জানাই তুই আমার কি অসুখ হয়েছে। ওই লোকের দিয়ে খবর দিছি, আমার না অসুখ হয়েছে। কি অসুখ হয়েছে? প্রেগনেন্ট অসুখ হয়েছে। আমার কোথাও যাইতে দেয় না। আমি হাসবো না কাঁদবো, আসলে কোন ইমোশনটা নিব? ওকে, আসলে বুঝতে পারছি না। দিস ইজ রিয়েলি ইনটলারেবল। একটা মেয়ের সাথে কি ধরনের আচরণ ফ্যামিলিতে করা হয়, প্রিয় শ্রোতা দেখেন। সে বিয়ে হলো বুঝলো না, সে স্বামীর সঙ্গে হাত ধরে পালিয়ে যাচ্ছে, আবার সেই মেয়েটাও, কারণ তার খেলার সাথে জুটে গেছে। ওখানে গিয়ে আবার সে তেঁতুল বিক্রি করে জোগাড় করছে। মানে ইটস লাইক আ পিকনিক লাইফ। আমি ঠিক জানি না এটা কি। প্রেগনেন্ট হচ্ছে একটা অসুখ যেটা মাকে বলতে হবে। ওকে ফাইন, তারপর? কথাটা শুনে মা তো বুঝলো, মা আব্বার হাতে ধরে কান্নাকাটি করছে, আব্বা কোনো কথা শুনে না। পরে আমার আব্বা আবার তার মা ভক্ত ছিল, দাদি বলল আমি গিয়ে নিয়ে আসবো, তুই কি করস দেখবো। ও দাদি নিয়ে গেল আমার বাড়িতে। নিয়ে যাওয়ার পর যত্নার্থে ভালোই হয়েছে, আমার প্রথম সন্তান জন্ম হয়েছে। প্রথম সন্তান জন্ম হলো আপনার? আপনার তখন বয়স কত? আমার বয়স 14 বছর হইতে 2 মাস বাকি আছে। হু মাই গড। তারপর?
এর মধ্যে আমার ভাই হাজবেন্ড কিচ্ছু করে না, আপনি সন্তান কি জিনিস বুঝেন না, সংসার কি জিনিস বোঝেন না, হাজবেন্ডের প্রতি ভালোবাসা কি জিনিস সেটাও বুঝেন না ঠিক মতো, কারো কোনো রোজগার নেই, প্রথম বাচ্চা হয়ে গেল। হয়ে গেল। শ্বশুর কি করতো আপনার? আমার শ্বশুর গ্রামে যা করে ওই হাল কৃষিকাজ চাষ করতো, টাজ কৃষিকাজ এগুলো? টাজ করতো। আপনার বাবা কি জেনে বিয়ে দিয়েছিল? কেন বিয়ে দিছে আমি আজও জানি না, এর উত্তর আমার বাবা মাই জানে। ওকে, তারপর? তারপর জ্ঞান ফেরার পর বাচ্চাটা আমার কাছে দিচ্ছে, আমি বলতেছি যে এই বাবুটা কার? বাবুটা কিন্তু তোমার। আপনার তো আগে থেকেই জানা কথা, কারণ শরীরে হ্যাঁ, কিছু পরিবর্তন ওইটা আসবে। যে আমার বাবু ওটা জানতাম ওটা না। জানতেন না ওই মুহূর্তে, না। তার আগে জানতেন তো আপনার বাবু হ্যাঁ, আসছে। বাবু আসছে। ওকে, বাবুটা কার? মা বলতেছে এটা তোমার বাবু। তখন থেকে আল্লাহ পাকের মনে হয় একটা রহমত মা সন্তানের ভিতর চলে আসে। তখন আমি কোলে নিছি, নিয়ে বলতেছি মা কার মতো হয়েছে ও দেখতে? বলতেছে কি জানি, ও তো তোমার মতো হয়নি, মনে হয় বাবার মতো হবে। তারপর আমার হাজবেন্ড বলল কে চলো বাড়ি যাই। বাড়িতে গিয়ে কি করবেন? তোমার যে গহনা আছে এগুলি চলো বিক্রি করি। তো আমার যে ভারী ভারী গহনা ছিল ওগুলো আমার বাবা মা রেখে দিছিল, শুধু জাস্ট হাতে একটা ব্রেসলেট পরতাম, গলায় একটা চেন পরতাম, কানে ছোট্ট এক জোড়া দুল পরতাম। ওইগুলি মাত্র 6,000 টাকা বিক্রি করলাম আমরা। আচ্ছা, এই বাচ্চা নিয়ে বাসা চলে গেলেন? হ্যাঁ, যাওয়ার পর 40 দিনের দিন আমার শাশুড়ি ইঞ্জেকশন দিতে হয় না, আমার শাশুড়ি একসাথে 4টা ইঞ্জেকশন নিয়ে আসতে। আমার ছেলে। একবারে বুলেট প্রুফ, যাতে কোনো সমস্যা না হয়। তারপর রাতের থেকে আমার ছেলের খিচুনি। ওহো, তো ওরা বলতেছে আমার চাল চলন ভালো না, আমার ভূতে ধরছে, আমার আঁচলে বাতাস লাগছে, আমার থেকে আমার ছেলেরই ধরছে। ওহো, আমি মাথায় কাপড় দিয়ে হাঁটি না, আমি চুল খোলা হাঁটি, চুল কাটা দিতে হইব। আমার কোমরের অনেক নিচে চুল, এগুলি সত্যি সত্যি আমার পিঠ পর্যন্ত করে কাটা দিল। ওহো, তারপরে তো ছেলের খিচুনি কমে না। তো আমার মা খবর শুনে আসলো, আমার মা ওষুধ নিয়ে আমার কাছে দিল আর বললো কি তুই বালিশের ভিতর লুকিয়ে রেখে খাওয়াবি। পরে আমি আমার বাচ্চারা যখন খাওয়াই তখন খিচুনি কমে যায়, আমি মনে করি পানি পড়ায় কমে গেছে। যে শাশুড়িরা পানি পড়া দিচ্ছে, দড়ি পড়া দিচ্ছে, দড়ির বাউন্ডারির ভিতরে বাচ্চা নিতে পারবো না, ওইটুকুর মধ্যে আমার থাকতে হয়। আমারে এক বেলা শুধু ভাত দেয় লবণ ছাড়া, তাও ঘরের নিচে ওই সুনসা বলে ওইটা নিচে দাঁড়াইয়া একটা পদ্ম পাতার ভিতর কটা ভাত দেয়, ওই কটা আমার ভাত খেতে হয়। আর সারাদিন খাবার দেয় না, লং আছে না গরম মশলা, লং সকালে 21টা রাত্রে 21টা এগুলো খাওয়ায় আপনাকে? আমাকে খাওয়ায়। খাইতে খাইতে আমার গলা বুক যেন ঝুলে যেতেছে সব। পরে একদিন আমার মা গিয়ে দেখে এরকম খিচুনি হয়ে বাঁকা হয়ে গেছে 3 দিনের দিন। আমার মা করছে কোলে নিয়ে, কারো জিজ্ঞেস না কইরা আমাদের একটা গাড়ি ছিল পুরানো, ওই গাড়ি করে নিয়ে আসছে হাসপাতালে। ওইখানে রাখার পর 9 দিন পর আমার সন্তান সুস্থ হয়েছে। এখন নাতি টাতি হয়েছে, দেখছে মায়া লাগছে। আব্বা বলতে স্যার যাইতে হবো না, এই জায়গায় থাক। জামাই নিয়ে আসছে, নিয়ে এসে আমার আব্বা কাজে নিয়ে গেছে। ওই যে আমার আব্বা কন্ট্রাক্টরি করে, বলতেছে আমি যতক্ষণ সাইডে যাবো না ততক্ষণ সাইড তুমি দেখবা। আচ্ছা, তো সাইড দেখে আমি ওই বাড়িতে থাকি। একসময় আমাদের ছেলের একটা অনুষ্ঠান হইলো, অনুষ্ঠানে আমার বাড়ির গহনা সব পড়তে দিল আমার মা। পড়তে দিচ্ছে, আমার হাজবেন্ড বলতেছে কি গহনা তো সব হাতে এসে পড়ছে, চলো আমরা বাড়িতে যাইগা, এই গহনা বিক্রি কইরা আমি বাড়ি থেকে চাকরি নিব। একজন বলছে 10,000 টাকা জমা দিলে সে আমার চাকরি দিব। ওকে, তা আমি বলতেছি তাহলে সব গহনা নেওয়ার দরকার নাই, সব গহনা নিলে যদি আবার না আসলে জায়গা না দেয় মা আব্বা, কিছু থাক কিছু নেই, শুধু একটা গলা হার নিয়ে গেলাম। বিক্রি করে আমার হাজবেন্ডকে 10,000 টাকা দিলাম আর আমি 2,000 টাকা রাখলাম। আমার হাজবেন্ড একটা লোকের 10,000 টাকা জমা দিল, ওরে চাকরি দিল নাটোর 3,000 টাকা স্যালারিতে। সে চলে গেল। এর মধ্যে আমার স্কুল টিচার সে আসছে, তারে আমি ভালো টালো রান্না করে খাওয়াইতেছি, এটা আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করতেছে না। পরে মার কাছে আমি কথাটা বলে দিছি, মা আমার অনেক বকাবকি করছে। পরে আমার মা ওইসা রাগারাগি করতেছে, হ্যাঁ একটা লোক আসলে মেহমান আসলে বুঝেন না, ঘরে না থাকলেও তাকে খাওয়াতে হয়, এই জন্যই তো আপনাদের কাছে মেয়ে দিতে চাইনি। বলার সাথে সাথে আমার মামা শ্বশুর করছে কি, তখন আমার মার বাচ্চা 15 বছর, আমার বাচ্চার বয়স 2 মাস, মাথার মধ্যে একটা কোদাল দিয়ে খুব মারছে। কাকে? আমার মাকে। হু, পরে আমার আব্বারে ফোন দিছে, গিয়ে আমার মারে হাসপাতালে ভর্তি করছে, ভাইটা আমার কাছে রেখে গেছে। ভাইটা রেখে গেছে, ভাই কোনো অবস্থায় কিচ্ছু খায় না, সারাদিন ভাই শুধু কাঁদতেছে। বাচ্চা রাখবো না ভাই রাখবো, বাচ্চা দাদা দাদি কাছে দিই, কিন্তু ভাইটা আমি রাখি। আমার মারে মাসে যদি ভাইটা মেরে ফেলায়। ওকে, তো ভাইটারে বুকে নিয়ে নিয়ে হাঁটতেছি, ভাই শুধু মানে আমার এখান থেকে দুধ খাওয়ার জন্য চেষ্টা করতেছে। রাত্রে যখন 9টা-10টা বাজছে, ভাইয়ের কান্না আর থামে না, শুধু দুধ খেতেছে। পরে আমি হারিকেনটা খাটের নিচে রাখছি যাতে খাটের উপরে আলো না পড়ে। তারপর আমি আমার ভাইরে দুধ খাওয়াইছি। আমি জানি না এটা আমার বাপ হয়েছে কিনা, কিন্তু আমি আপনার ভাই বড় হয়ে এটা জানে? আপনার ভাইকে কখনো বলেছেন? শুধু আমার স্বামীকে বলছি।
আপনার হাজবেন্ড কি বলেছিল? বলছে একটা জীবন বাঁচাইছো, এখানে কোনো পাপ গুনাহ নাই। ওকে ওকে। ওনাকে টেলিগ্রাম করা হয়েছে। পরে আমার হাজবেন্ড আসতে, আসার পরে গেন্দাম শুনে বলতে আমি আর এই বাড়িতে থাকবো না, আমার শ্বশুর বাড়ির কোনো লোকজন বেড়াইতে আসতে পারে না, তাকে টাকা দিয়ে চাকরি নিয়েছি, তাদের টাকা দিয়ে আমি চলতেছি, তারা যখন এই বাড়িতে আসলে অসম্মানিত হয়, আমি ভাড়া থাকবো। বাড়ি রেখে আমার নিয়ে ভাড়া চলে গেছে আমার হাজবেন্ড। আচ্ছা। পরের দিন সকালে আমার মার জ্ঞান ফিরছে, আমার মারে আমার ভাইয়ের কাছে দিয়ে বাইরে মাকেও বলেননি যে? না, কাউকে কখনো শুধু বলেননি? আমার স্বামীকে বলছি। ঠিক আছে, তারপর? পরে আমরা ভাড়া বাড়িতে থাকি। আমার হাজবেন্ড যখন আমার বাচ্চা 2 বছর বয়স, সে ভালো কাজকর্ম করতেছে, আমিও টেলারিং কাজ শিখছি, আমিও বাসায় টেলারিং কাজ করতেছি। দিনে আমি 120 টাকা 100 টাকা রোজগার করি, আমার স্বামীও রোজগার করে। করতে করতে অনেকগুলো উনি কি টাকা চাকরি হয়েছে। ছেড়ে দিলেন? নাটোরের চাকরি ছেড়ে দিলেন? ছেড়ে দিয়ে উনি গাড়িতে ডিউটি নিছে, গাড়িতে কি কাজ করতো? হেল্পারি করতো। গাড়িতে হেল্পারি করতো? আপনার বাবার এত প্রতিপত্তি, এত কিছু, আপনার বাবা আপনাদের যাইতো নিজেদের না, একটা ও গাড়ি যাইতে আছে? চাইতো না। আমার বাবা নিয়ে যেতে চাইছে, বলছে কি তোমার এলাকায় গেলে বলবো মুখের জামাই, আমার কোনো পরিচয় থাকবো না, আর তোমার এলাকায় গিয়ে তোমার বাবা আমার ঘরে বসে খাবো, সে তো কাজ করিয়ে খেতে হইব, Right. কাজ করি যখন খাবো আমার এলাকায় আমি কাজ করে খাবো। ওকে। আর আমার হাজবেন্ড গাড়িতে চলে যেত, সারাদিন ক্ষুধা লাগতো কিন্তু খাইতাম না। যখন বেশি ক্ষুধা লাগতো, মা বলছে কোরআন শরীফ পড়লে নাকি কম ক্ষুধা লাগে। আমি গিয়ে গিয়ে কোরআন শরীফ পড়তাম, রান্না করতাম না, টাকা থাকতো। রান্না করতেন না, টাকা থাকতো? টাকা থাকতো, কেন টাকা রাখতেন? আমিও বাড়ি করবো। একটা মানুষের ভেতরে স্বপ্ন থাকলে সেই স্বপ্নের শেষ পরিণতি কি হতে পারে, এবং স্বপ্নের প্রতি যদি ডেডিকেশন থাকে, তাহলে সেই স্বপ্নের বৃক্ষটি কতটা মহাবৃক্ষ হতে পারে, তার বেস্ট এক্সাম্পল হবে আজকের এই জীবনের গল্প। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। ওকে, তারপর? আব্বার বাড়ি আছে, শ্বশুরের বাড়ি আছে, আমারও বাড়ি হবে। আমি ওই যা 18 টাকা থেকে যে জমানো শুরু করলাম 8 টাকা, ওইখান থেকে আমি জমাইতেছি। যখন আপনি ক্ষুধা নিবারণের জন্য আপনি পবিত্র কোরআন শরীফ পড়ছেন, সেই সময় পর্যন্ত আপনার কত টাকা হয়েছে? তখন প্রথম হচ্ছে 18,000, আচ্ছা। তারপর আবার 1 মাস জমাইলাম, তখন হয়েছে 22,000, শুধু বিছানার নিচে বাবালিশের কাবারের ভিতরে। আর আমার এভাবেই? বাসায় কোনো কিছু ছিল না রাখার মতো। কি করতেন সেই সময়টাতে? আচার বিক্রি করতেন, আর কি করতেন? কুশি কাটা দিয়ে কাজ করতাম, টেলারিং এর কাজ করতাম, কুশি কাটা দিয়ে ভেন্টি ব্যাগ তৈরি করতাম, সারাদিন এগুলো বসে বসে সারাদিন এগুলি করতাম, করে করে এগুলো বিক্রি করতেন? এগুলি বিক্রি করতাম। আর হাজবেন্ড হেল্পারি করতেন? হ্যাঁ, সেও টাকাই না দিত, দৈনিক 200 টাকা। তো দুইজনের টাকা অ্যাডজাস্ট কইরা এক জায়গায় 1 কাঠা জমি বিক্রি করব, তার এককালীন টাকা দিতে হবে না, আস্তে ধীরে দিলে চলবে। তা আমরা 40,000 টাকা দিয়ে জমিটা বায়না করলাম। কত সালে এটা? 96। 96 সালে। তখন আপনার ছেলের বয়স কত? 2 বছর। 2 বছরের মতো। তখন আপনারা 40,000 টাকা দিয়ে বায়না করছেন। হ্যাঁ। 18 টাকার তেঁতুল এখন 40,000 টাকা। ওকে, এই যে জমি বায়নাটা করলেন, এটা কোথায়? এটা এটা গাজীপুরি। গাজীপুরে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির সাথে। ওইখানে আরো 35,000 টাকা দিতে হবে। তা আমাকে ওনারা বলছে 3 মাস টাইম। 3 মাসে তো 35,000 টাকা জমাইতে পারতেছি না। এর মধ্যে বাচ্চা তো সব দুধ আব্বা দিতেছে না, আমরাও কিনতেছি। ওই যে মার কাছে গহনা রেখে আসছিলাম, পর মারে বললাম মা একটা গহনা দাও। কেন? এরকম আমরা জমি কিনছি, এই দেখো বায়না আমার নাম, আমার হাজবেন্ড আবার আমার নামে জমিটা কিনলো। তো বাসার লোকজন খুশি হয়েছে, খুশি হয়ে আমাদের 35,000 টাকা দিয়ে দিছে। আমার নামে রেজিস্ট্রি হইলো, এখন ঘর উঠাবো। তো চারিদিকে মুলির বেড়া দিয়ে উপরে 1 বান 1.5 বান টিন কিনে, ছাপরা বলে আর কি, যেটা দুইজনে আবার টাকা সংগ্রহ করে ঘর করলাম। ওইরকম এখন ইচ্ছা সবার বাড়ি বিল্ডিং, আমিও বিল্ডিং করব। এখন ছেলে আস্তে আস্তে বড় হইতেছে। কি নাম রাখলেন ছেলের? শাকিল। শাকিল। ওকে, ফাইন। ওরও একটা এক্সট্রা খরচ আছে, দোকানে গেলে এটা চাই ওইটা চাই, টাকা আর জমানো হয় না, ওর পিছনে আমার খরচ করতে হয়। তো এর মধ্যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, আমার এক ভাসুরের সাথে। ভাসুরের সাথে? হ্যাঁ, ফুফা শ্বশুর করে ভাসুর। ওরা আবার অনেক ধনী, আমার বোন আবার খুব সুন্দরী। আপনার আপন বোন? হ্যাঁ। ওকে। ওদের বাড়ি বিয়ে হয়েছে, আমার আব্বা 1 ট্রাক ফার্নিচার পাঠাইছে, তারপর অনেক গহনা দিছে। তা আমার বিয়েতে তো কিছুই হয়নি এগুলি। পরে আমি আমার বোনকে বললাম কি তোরা কাজের লোক কত দিয়ে রাখছো? তো বলতেছে 800 টাকা দিয়া প্রতি মাসে। আমি বলতেছি তুই না কাজের লোকটা সারাই দে। কে? আমি সকাল ভোরে অন্ধকার থাকতে থাকতে তো সব কাজ সাইরা দিয়ে যাবো, কেউ জানবো না বুঝবো না, ওই 800 টাকা তুই আমারে দিবি। যে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, তোরও আমি প্রতিদিন দেখলাম, সবাই মনে করবো পাশাপাশি বাড়ি গল্প টল্প করতে আসছ, তাহলে তুই সকাল ভোরে কাজ করে দিস। আমি একদম আজানের পর পর যেতাম ওর বাসায়, যে ঘর টর মুছে থালবাটি ধুয়ে কাপড় চোপড় ধুয়ে। ছোট বোনের জামাই দেখতো না? না, ওরা 10টা 11টায় উঠতো। আপনি একদম ভোরে কি কাজটা? ভোরে গিয়ে কাজটা করতাম, আমার বোন উঠতো, গেটটা খুলে দিত আমার বোন। তারপর আমার বোন
800 টাকা না, আমার বোন 3000 টাকা দিল আমারে প্রথম মাসে? বললো মাস না, কয়েকদিন যাওয়ার পরে 3000 টাকা দিল। বললো কি আমি তো এই গোছাইছি, এই দিলাম, তোর আবার যখন লাগবে তুই আমার কাছে চাইস। 6-7 মাস কাজ করলাম। এখন সবাই বলে যে প্রতিদিন বোনের বাসায় যাও কেন? প্রতিদিন সকালবেলা কেন বোনের বাসায় যাও? বোনের বাসায় আপনার যাও হাজবেন্ড কেন? জানতো আপনি এই কাজটা না। করছেন? আপনার হাজবেন্ডও জানতো না। আমার হাজবেন্ডও বলে ওর বাসায় প্রতিদিন কি, বোন কাছে বিয়ে দিলে কি প্রতিদিন যাইতে হয় নাকি? রাইট। এখন আমি কি করি, যা বোনের বাসায় যাইতাম, বোনে যখন যা পারতো 2000, 3000, 4000ও দিচ্ছে। কোথাও বেড়াইতে গেলে আমার পরনে দামি কাপড় থাকতো না, আমার বোন তার কাপড় পরাইয়া তার গহনা পরাই নিয়ে যেত, কারণ আমি তো গহনা একটা একটা করে সব বিক্রি করে ফেলছি। আর আমার জন্য আমি কোনো কাপড় কিনতাম না। আমার বোন 1 সপ্তাহ যেত না, পরে কাপড় বানাইতো, আবার ওই কাপড়গুলো আমার দিয়ে দিত। ওই কিছু কাপড় ইচ্ছা করে দিত, আবার কিছু কাপড় পুরানো করে দিত, বলতো তুই পর। এখন ছেলের ভর্তি করার বয়স হয়ে গেল, 4 বছরে পড়ে গেল। ওকে। তো ছেলের স্কুলে নিয়ে গেছি। আমার চিন্তা, আমি পড়তে পারি নাই, বাবা মার জন্য আমি মা হইছি, পড়ার জন্য যত কিছু লাগে এই সন্তানের জন্য করব। তারপরে তাকে আমি ভালো স্কুলে পড়াবো। দামি একটা স্কুলে ভর্তি করলাম। তখন কেজি স্কুল মাত্র নতুন বের হয়েছে, মানে গ্রামের ছেলেরা তেমন একটা যায় না। ওকে। কুলে করে হেঁটে হেঁটে নিয়ে যেতাম 3 মাইলের মতো স্কুলে দিয়া, আমি বসে থাকতাম। তো আমার চাল চলনে কেউ বুঝতো না আমার কোয়ালিফিকেশন এত অল্প। আচ্ছা। আর আমার ছেলে রেজাল্ট ভালো করতো, সবাই ভাবতো যে আমি যে এত ভালো পড়াইতে পারি তাহলে নিশ্চয়ই আমি পড়াশোনা ভালো জানি, ঢাকার মেয়ে। একজন ভাবি বলতেছে কি, বাচ্চাটার জন্য একটা টিচার রাখছি, 300 টাকা মাসে দেই, তারপর ঠিক মতো পড়ায় না। আমি বলছি কি তাহলে আমার কাছে দেন, 300 টাকা আপনি আমার দিন, আমি ঠিক মতো পড়াবো। আচ্ছা ঠিক আছে। এরকম করতে 4-5 জন বাচ্চা হয়ে গেছে আমার পড়ানো। মানে আপনি টিউশনি শুরু করলেন? টিউশনি শুরু করলাম প্লে গ্রুপে। ওকে। প্লে গ্রুপে পড়াই, নার্সারি পড়াই, কেজি পড়াই, 1-এ পড়াই, 2-এ পড়াই, কারণ আমি কিন্তু ছাত্রী ভালো ছিলাম। না, আপনি ক্লাস 5 বৃত্তি পেয়েছিলেন, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ। তো আমি 5ম শ্রেণী পর্যন্ত নিলাম। 5ম শ্রেণী যার কাছে পড়াই তার কাছ থেকে নেই 800। আচ্ছা। যে 3-তে পড়ে তার কাছ থেকে নেই 500। ওকে। যে প্লে গ্রুপ নার্সারি তার কাছ থেকে নেই 300। এভাবে আমি সারা দিন হেঁটে হেঁটে টিউশনি করি। এখন আস্তে আস্তে আমার হাজবেন্ড কেমন জানি হয়ে যাইতেছে, একদিন কাজে গেলে 3 দিন যায় না। মানে হেল্পারি করলে 3 দিন করে না, শুয়ে থাকে বাসায়। ওকে। আর আমি সারা দিন কাজ করি, আমার হাঁটু ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, হেঁটে হেঁটে বাড়ি বাড়ি পড়াই, বাজার করে না, বাচ্চা বড় হইতেছে, তার স্কুলে কোনো খরচ দেয় না, টাকা চাইলেই বকাবকি করে। আমার শ্বশুর একদিন বলল কি, আমি একটা লোন উঠাইমু, তোমার নামে উঠাই, তুমি উঠাই দাও, আমি আস্তে আস্তে কিস্তি দিয়ে লোনটা পরিশোধ করবো। লোনটা আনলো 20,000 টাকার আপনার নামে, আমার নামে। আনার পরে একটা কিস্তি দিয়ে আর কিস্তি দেয় না, না দেওয়াতে এনজিও কোম্পানি ওদের থেকে লোক আসতে আমার নামে কমপ্লেন নিয়ে কেন দিই না, আমার বকাবকি করতেছে ওই লোকজন। আমার হাজবেন্ড না শুই না, কোমর থেকে বেল বাইর করে আমার মারা শুরু করছে। আমার কাছ থেকে না জিজ্ঞেস করে তুই আমার বাপের টাকা দিলি কে, দেখোস না আমি বাড়ি ঘর ছেড়ে আইসা পড়ছি। প্রথম আপনার গায়ে হাত তুললো? হ্যাঁ, এই প্রথমবার শ্বশুরের জন্য আমার মারলো। এই মারার পর থেকে আমার আর আমার স্বামীর মধ্যে কেমন জানি দূরত্ব সৃষ্টি হয়ে গেল, সে জানি কেমন হয়ে যেতেছে। তো আস্তে আস্তে আমি তো সারাদিন কাজ করি, ও কি করে না করে এটা জানি না। আমি তো জানি সে শুয়ে থাকে বা বসে রয়েছে। একটা ছাপড়া ঘর উঠাইছি, চারদিকে মাটির থেকে দেওয়াল উঠাইছি এতটুকু করে, আস্তে আস্তে আমি ইট আনবো, উপরে উঠাবো। তো আমার স্বামী তো কি করে এটা জানি না, একজনে বললো কি তোমার স্বামীর একটা মহিলার সাথে সম্পর্ক আছে। হঠাৎ করেই? কার সাথে? তানিয়া আমার নামে। তানিয়া মানে একটা মহিলার সাথে সম্পর্ক আছে, তার 3টা মেয়ে। আমি কি বলেন, ওই মহিলা দেখি কত বয়স্ক। তানিয়া মেয়েটা আসলে কোথায় থাকতো? তানিয়া মেয়েটা থাকতো না, তানিয়ার মা, মানে তানিয়ার মায়ের সাথে সম্পর্ক। তানিয়া, মুনিয়া, সোনিয়া 3টা মেয়ে ওই মহিলার, বড় বড়। তার মায়ের সাথে সম্পর্ক? হ্যাঁ, তার মায়ের সাথে। আমি বলতেছি কি, আমিও তো কতজনের সাথে কথা বলি কি প্রেম হয়ে যায়। আমি তার প্রেম বুঝি না, আমি সংসার নিয়ে ব্যস্ত। তো একদিন আমার হাজবেন্ড এসে বলতেছে কি, তানিয়ার মারে, তানিয়ার আব্বু মারছে, তুমি করে ভাত রেন্দা দাও, ভাত নিয়ে দিয়ে আস। তানিয়ার মা কই? আমাদের বাড়িতে রেখেছি তানিয়ার মারে। পরে আশেপাশে সব ভাবির আমার বকাবকি করতেছে, জামাই বউ নিয়ে বাড়িতে উঠাইছে, তুমি বুঝতেছো না, তাল পাইতেছো না, পরে বুঝবানে। এখন দেখি আমার স্বামী বাড়িতে ফিরে না, ওনাদের বাড়িতে চলে গেছে, আমারে এই বাড়িতে রেখা। এখন আমি গেছি, আপনি কালকে বাসায় যান নাই কে? আমি আর ওই বাড়ি যাবো না। কে? আমি এই বাড়ি থাকবো, থাকলে তাহলে আমারও নিয়ে আসেন,
তাহলে ওই রুমটা আমরা ভাড়া দিয়ে দেই, আমি এবারে এসে থাকি। কয় না, তুই এবারে থাকবি, আমি এবারে থাকবো। ওরে আস্তে আস্তে তুমি থেকে তুই চলে গেছে, বেশি কথা বললে মারে। তারপরে শুনলাম মহিলারে বিয়ে করব। এখন আমার একটা মামা শ্বশুর যে আমার বিয়ের দিনে গেছে নিয়ে আসছে, একজনে বললো কি ওর কাছে যাও, ও পারবো এই মহিলারে, তারাই তার কেউ পারবো না। পরে ওর কাছে গেলাম, মামা এরকম এরকম সমস্যা, ওই মহিলারও তো আপনাদের বাড়িতে উঠেছে। পরে আমার মামা শ্বশুর গিয়ে রাগারাগি করছে, আমার হাজবেন্ড ওই মহিলা লিয়ে বাইকে চলে গেছে। এখন আমার কেউ নাই, আপনি আপনার ছেলে নিয়ে ওই বাড়িতে একা? বাড়িতে একা। ওকে। একা হয়ে যাওয়ার পর আশেপাশ দিকে নানা ধরনের উৎপাত। যারা আমার ভাবি বলতো, ওরা এখন অন্য দৃষ্টিতে তাকাইতেছে। মানে আমি খালি বাড়ি থাকি, একা থাকি, তাও বাড়ি রেখে আসি না, বাড়ি কার কাছে রেখে আসবো? আর যদি বাপের বাড়ি চলে যায় তাহলে ছেলে লেখাপড়া নষ্ট হয়ে যাবো। রাইট। এর মধ্যে আমি এক রাতের জন্য বাবার বাড়ি থাকি না, আমার ভাই বোনরাই আমার দেখতে যায়। আর পাশাপাশি 2 বোনের বিয়ে হতে বাবা মারে আমি রেগুলারই দেখি। আচ্ছা। ওই বোনের জন্য যদি কিছু নিয়ে আসে আমার মা বাবা, আমার জন্য নিয়ে আসে, সমান দৃষ্টিতেই দেখে বাবা মা। আচ্ছা। তো আমার হাজবেন্ড তো চলে গেছে, এখন আমার বাবা মা বলতে হচ্ছে চলো বাড়ি যাই। না, বাড়ি যাবো না, ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবো, ওর সামনে পরীক্ষা, ওর রেজাল্ট দেখছো কত এক হয়েছে, ওর রেজাল্ট আমার মতো ছাত্র হয়েছে, ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবো। এরকম করতে করতে 8 মাস পর আমার হাজবেন্ড ফিরে আসছে। 8 মাস? হ্যাঁ। এই যে মহিলাটাকে নিয়ে উনি এই কাজটা করলেন, তাদের যে ছেলে মেয়েগুলো ছিল ওদেরকে ওর সাথে? বাবার কাছে রেখে গেছিল। আচ্ছা, 8 মাস পরে হাজবেন্ড ফিরে আসলো। হ্যাঁ। প্রথম দেখা কি করলেন? কান্নাকাটি শুরু করলাম যে আপনি আমার রেখে কই গেছিলেন, জানেন না আপনার স্যার আমার ঘুম আসে না। আপনি তো জানেন যে এই ভদ্র মহিলাকে নিয়ে সে বের হয়ে গেছে। তারে দেখার পর আমার কথা মনে নাই। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, প্রিয় শ্রোতা। আপনি যা ভাবছেন তা হয় না জীবনে, এটাই হচ্ছে ব্যাপার। উনি যা করেছেন সেটাই বলছেন। বোকা বলবেন না ভালো বলবেন, নাকি বুদ্ধিমান বলবেন না বুদ্ধিমতী বলবেন, নাকি যেটাই বলবেন সেটা ইটস আপ টু ইউ, বাট হোয়াট হ্যাপেন ইন লাইফ, ইন হার লাইফ, সেটাই এখানে রিফ্লেকশন। ওকে, তারপর? আমার স্বামী আবার যতক্ষণ বাড়ি না ফিরতো, গাড়িতে ডিউটি করলে রাত 2টা 1টা বাজতো, ওই 2টা 1টা পর্যন্ত আমি দাঁড়ায় থাকতাম। ও আসবো, দুজন একসাথে খাইতাম, তারপর ঘুমাইতে যেতাম। আপনি জানেন না আমি আপনার ছাড়া ঘুমাই না, তাহলে কেমনে আমার ছেলে এতদিন ছিলেন? কার চাগাও না, ভুল করছি, আমার মাফ করে দাও, আর এই রাস্তায় আমি পা বাড়াবো না, আর আমি এরকম করবো না। আবার আমরা স্বামী স্ত্রী 2 জনে একসাথে কাজ করা শুরু করছি, দুজনে একসাথে টাকা পয়সা জমাইতেছি। ইভেন আপনি জিজ্ঞাসা করলেন না যে ওই ভদ্রমহিলাকে নিয়ে আপনি কি করেছেন, কোথায় গেছেন, বিয়ে টিয়ে করেছেন কিনা, তাও জিজ্ঞেস করেন? না, বিয়ের কথা জিজ্ঞেস করছি, উনি বলছেন আমি বিয়ে করিনি, এমনি এক বন্ধুর বাসায় ছিলাম, ওর খারাপ দিক দেখছি, আর ওর বন্ধুর সাথেও নাকি সেটা সে হাতে নাতে ধরতে পেয়ে সে আমার কাছে চলে আসছে। ওকে, তারপর? পরে উনি গাড়ির রঙের কন্ট্রাক্টর নিছে, মানে একটা গাড়ি রং করলে 8-10 হাজার টাকা, ও লোকজন দিয়ে করায় টরে 3-4 হাজার টাকা থাকে। আচ্ছা। দুজনে ইনকাম করে আমরা একটা আলমারি কিনছি 4 হাজার টাকা দিয়ে, কিনে ওই ডয়ারে ও হিসাব করে না কত রাখে, আমিও হিসাব করি না কত রাখি। রাখতে রাখতে আমরা ওই যে 1 কাঠা জমি কিনছি, এখন এটা ওই পাশে জমিওয়ালা চাইতেছে, বলতেছে যে এই জমিটা দিয়ে দাও, তোমাদের ডাবল টাকা দিয়ে দিব, তোমরা অন্য জায়গায় জমি কিনো, এটা মেয়ের ওয়ারিশ দিতে হবে, পাশে জমি যখন এই তোমার এটা সহ দিয়ে দিব, ওকে, তুমি পাশে জমি অন্য একটু দূরে কিনো। পরে ওনারে বললাম যে ঠিক আছে, আমাদেরও তো টাকা জমছে, তাহলে আমরা 1 কাঠা জমির মধ্যে তো আমার ছেলের ভবিষ্যৎ নাই, আমরা 3 কাঠা কিনি, একটু ভিতরে কিনি। পরে বললো কি তোমাদের বাড়িতে যা কিছু টাকা চাও। আপনার জামাই বললো? হ্যাঁ। পরে আমি গিয়ে আব্বারে বললাম, আমার আব্বা দিল 1.5 লাখ, আমার মা দিল 70,000। আমার মা যা জমাইতো কোনো মেয়েকে দিত না, শুধু আমাকে দিত, কারণ একমাত্র অবস্থা খারাপ আমার। এর মধ্যে মেজ বোনের বিয়ে হয়েছে, সেও 80-90 হাজার টাকা বেতন পায়। একটা ভালো শাড়ি কিনলে 2 বোনের চাইতে আমার জন্য ভালোটা কিনতো, বলতো তোরা তো ভালোটা পরস, ও তো পড়তে পারে না। তারপরে 3 কাঠা জমি কিনলাম, তারপরে একটা লোন উঠাইলাম, 1 ইউনিটের একটা 1 তলা বাড়ি করলাম, সিমেন্টের দোকানে বাকি রাখলাম, বালু আমার ভাসুর দিল, আর কিছু টাকা বাপের বাড়ি থেকে দিল। এরকম ছাদ ডালাই করে আমরা 4 রুমের একটা ইউনিট তৈরি করলাম। করার পর থেকে আমার স্বামী জানি কেমন হয়ে গেছে, এখন আমার দেখতেই পারতেছি না, আস্তে আস্তে কেমন জানি অহংকারী হয়ে গেছে। বাড়িটা কার নামে? বাড়িটা আমার নামে। ফাইন, ওকে। অল্প কথা চেতে যায়, গরম ডাউল আমার শরীরে ঢাইলা দেয়, পানির ঝক আমার শরীরে ঢালে, ভাত ঢালে, মানে সে খেতে আসতো 3টা-4টা বাজে, আমি তো রান্না করতাম সকাল 9টা বাজে, রান্না করে বের হয়ে যেতাম পড়াশোনার জন্য, সারাদিন কাজ করতাম। ওই ভাতটা একটু যদি ঘামতো তাহলে পাতিলটাই আমার মাথায় ঢালতো। এই ধরনের আচরণ আপনি কখনো আগে দেখেন না? আমার স্বামী তো আমার অনেক ভালোবাসতো,
আর স্বামীর ভালোবাসা ভাইয়া বাবা মার ভালোবাসা ভুলে গেছি। হুম, 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 পর টাকা নেয়, ওই ড্রয়ের আর টাকা জমায় নাই, হুম। টাকা নিয়ে যায় উল্টা, আরো আমার টাকা নিয়ে যাইতেছে, 50 টাকা 100 টাকা এরকম করে নিতেছে। জিজ্ঞেস করলে বলে দরকার আছে। কি দরকার ওই কথা বললে আমার মারে। পর একজনের কাছ থেকে শুনলাম আমার হাজবেন্ড জুয়া খেলে। তখনও কি ওই গাড়ি রং করার কন্ট্রাক্টর এসে করছে? হ্যাঁ, ওইটাও করতেছে, প্লাস আমার বাসা থেকেও টাকা নিতেছে। কোনো টাকা দিচ্ছে না, উল্টো টাকা নিচ্ছে। নিচ্ছে, প্রথম নিত 50 টাকা, তারপর 100 টাকা, তারপর 200 টাকা, এরকম করতে করতে আস্তে আস্তে বাড়াইতেছে প্রতিদিন? প্রতিদিন। ওকে। ওনার এক বন্ধু বলে দিছে আপনার হাজবেন্ড জুয়া খেলে, প্লাস সফি নামে একটা আমার ফ্রেন্ড আছে, তার ওয়াইফের সাথে রিলেশন আছে আমার হাজবেন্ডের। হুম, হুম, হুম। একবার বিশ্বাস না করে ঠকছি, এবার জাস্টিফাই করতে হয় আমার। তা আমি বললাম কি, আমি ভাবিরে নিয়ে এসে একদিন বেড়াইতে আসেন, মানে আমি দেখবো তাদের কথা বলার ধরনটা। হুম, হুম, হুম। তো ভাবিকে নিয়ে সত্যি সত্যি আমার হাজবেন্ড বেড়াইতে আসছে। বেড়াইতে আসার পর আমার বলছে কি, ওই ভাবি যে কাদা দিয়ে আসছে, জুতাগুলি ময়লা হয়ে গেছে, তুমি জুতাগুলি ধুইয়া দাও। আপনাকে বলছে আপনার হাজবেন্ড এটা? হ্যাঁ। পরে আমি জুতা ধুইতেছি আর স্টিলের আলমারিতে খেয়াল রাখতেছি ওনারা কি করে রুমে। আচ্ছা, ওনারা জানে না যে কলপার বৈশা আমার ওইটা দেখা যায়, মানে গ্লাসে সব দেখা যায়। দেখা যেতেছে। আর আমি জুতা ধুইতেছি আর গ্লাসে দেখতেছি দুজন দুজনের জড়াই ধরে কিস করতেছে। হু। ওকে, ওকে, লেটস ক্যারি অন। আমাদের তো জানতে হবে পুরো বিষয়। তারপরে কি হলো? হ্যাঁ। মানে মনে হয়েছে কি আমার হাত পা ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারতেছি না। আমার হাজবেন্ড ওরা জড়াই ধরে কিস করে আইসা আবার আমার কাছে এসে পড়ছে। আইসা বলতেছে জুতা ধোয়া হয়েছে? জুতা দেওয়া হয়েছে, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা কি সম্পূর্ণ হয়েছে? আপনি এটা জিজ্ঞেস করলেন? হ্যাঁ। পরে ওই জায়গায় দাঁড়ায় আমার একটা লাথি মারছে। মানে আমি সহ্য করতে না পেরে বলছি, খুব খারাপ গালিগালাজ করতেছে ওই মহিলার সামনে। ওই মহিলাও আমার সাথে রাগারাগি করে, হ্যাঁ ডাইকা নিয়ে আসতেন বেড়াইতে, আলতু ফালতু কথা বলেন, এইসব বাড়িতে আসাই ঠিক না, এ বইলা চলে গেছে। আপনার সন্তান তখন কোথায় ছিল? আমার সন্তান স্কুলে ছিল। ওকে। এর মধ্যে ছেলেরও 7-8 বছর, আমার ভাইয়ের 10 বছর, 2 বছর আগে পিঠাপিঠি তো? পিঠাপিঠি। তো ভাই টিফিনে যে টাকা জমে, তো ভাইয়ের কাছ থেকে আমি টাকা চাই নিয়ে আসি। হোসেন তোর কাছে টাকা আছে? আমার ভাইয়ের নাম হোসেন। হুম, হুম, হুম। আপা আছে কে? আমার কয়টা টাকা দিস না কে? তোর দুলাভাই বাসায় পাচার করে না, এদের বই খাতা নাই, মাস শেষ হলে আমার টাকা আসবে। তো ও করতে কি, ওর ওই টিফিনের টাকা থেকে আমার টাকা দিত। আর আপনি টাকা দিয়ে বাজার করতেন? হ্যাঁ, আমি ওই টাকা দিয়ে বাজার করতাম। বাজারের মধ্যে শুধু বাচ্চার খাবারটা কিনতাম। আমি ওই গাছ টাছ বুনছি বাড়িতে, শাকসবজি করছি, ওইগুলি হয় লাউ রান্না করতাম না, শাকভাজি করতাম, ওইগুলি খেতাম। শুধু বাচ্চা খাইতে পারতো না, বাচ্চার জন্য আমি মাংস কিনে আইনা ভুনা করে রাখতাম, বাচ্চার একটু একটু দিতাম, আর ও মাংস খেত। হুম, হুম, হুম। এখন আস্তে আস্তে দেখি কি আমার হাজবেন্ড উল্টা পাল্টা কথা বলে, যেটা হয় না সেটাও বলে, যেটা হয়েছে ওইটা একটু বেশি বলে, আর বেশি কথা বলা শুরু করছে। মানে তার আচরণের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন হ্যাঁ, দেখতে পাচ্ছেন? পরিবর্তন হয় ওকে, আসতেছে। ওকে। পরে জানতে পারলাম আমার হাজবেন্ড নাকি নেশা করে। হুম, হুম। কার কাছ থেকে জানলেন? আমার বড় জালের কাছ থেকে। কোন জায়গায় নেশা করে? কই আজকে তোরে দেখাইম। হুম। পরে গ্লাসে করে আমার হাজবেন্ড খাইতেছে। এটা আপনি পরে জেনেছেন? আপনি দেখছেন যে ক্লাসে করে কিছু একটা খাচ্ছে? খাইতেছে। ওকে। তুই গিয়ে জিজ্ঞেস কর কি খায়। আমি বলি, এই কি খাইতেছেন? কয় ভাতের মার খাইতেছি। ভাতের মার খাচ্ছেন? ওকে। আমি কই তো ভাতের মার এত গন্ধকে? কই যে বাবার ধান নষ্ট হয়েছে না, বৃষ্টিতে গ্রামে ধান নষ্ট হয়, এক ধরনের গন্ধ বের হয়, নষ্ট হয়েছে না, ওই দিয়া যে মায় ভাত রাঁধছে, ওই ভাতের মার খাইতেছি। তো নেশা করতো ওর বাড়িতে যাইয়া। গাজীপুরে বসি? আমাদের বাড়ি আর শ্বশুর বাড়ি তো কাছাকাছি, আমি যে বাড়ি করছি গাজীপুরে ওনাদের বাড়ি? হ্যাঁ, ওনাদের বাড়িতে খাইতো। তো বলছে ভাতের মার, আমি তাই বিশ্বাস করছি, বোধহয় ওই গন্ধ মার, এই জন্য গন্ধ। এখন আস্তে আস্তে দেখা যাইতেছে সে আমার নানান কারণে মারতেছে, মারতে মারতে এমন এক পর্যায়ে গেল, একদিন আমার ভাসুর আমার দেবর বড় জাল ছুটাইতে আসে, পারে না, সে আমার পরন থেকে কাপড় রেখে দিছে আমার ভাসুরের সামনে, এক কাপড় আমার বের করে দিব, বলতেছে তোর কাপড়ও দিব না বের হওয়ার সময়, আমার বাড়ি থেকে বের হ, খালি কিছু হইলে বলে আমার বাড়ি থেকে বের হ। কোন বাড়ি থেকে? ওই যে বাড়িটা আমার নামে কিনা হয়েছে, ওখানে বসে বলে আমার বাড়ি থেকে বের হও? হ্যাঁ, আমার বাড়ি থেকে বের হ। এখন আমার বাসুরে ধরছে, দেবরে ধরছে, তারপরে সে মানে নেই। শীতের মধ্যে আমার কাপড় রেখে দিছে, আমি দৌড়ে একটা পাশে গোয়াল ঘর ছিল, ওইখানে গিয়ে দাঁড়াই রয়েছি। অমানসিক নির্যাতন করতো ওই সময়টাতে? কোন সেন্স থাকতো না? না, মারার সময় কখনো মানে হিসেব করে মারতো না, কিভাবে মারতেছে, কাপড় রেখে দিল। এই যে মারার পরে যখন মেজাজটা ঠান্ডা হতো, তখন কি বুঝতে পারতো সে কি করেছে? এগুলো নিয়ে কোনো কথা হ্যাঁ, হতো? বলতো মাপছে আর করবো না।
আর করবো না। কিছু অ্যাটিটিউড শো করছে প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি কমন অ্যাটিটিউড। যারা ড্রাগ নেন বা যারা নেশা করেন তাদের মধ্যে এই ধরনের অ্যাটিটিউড দেখা যায়, কারণ ড্রাগ অ্যাডিক্ট অবস্থায় তারা যে কাজগুলো করে তখন তাদের খেয়াল থাকে না তারা কি করছে, এবং পরবর্তীতে যখন তারা স্বাভাবিক হয় স্বল্প সময়ের জন্য, তখন তাদের মনে থাকে না যে তারা কি করেছে, এবং যদি মনে পড়ে এই ঘটনাগুলো তখন তারা মাফ চান এবং অনুতপ্ত হন। কিন্তু আলটিমেটলি সেই অনুতপ্ত হওয়ার জায়গাটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ শরীর কিছুক্ষণ পরে আবার ড্রাগ চাইতে থাকে। দেখা যাক কি হয় সামনের দিকে। তারপর পায়ে ধরে মাপ চাইতো, আর এরকম করবো না, এরকম করতো, আমিও ভুলে যেত। হুম হুম হুম। উনি একটু মাপ চাইলে মানে একটু নরম করে কথা বললে আমিও ভুলে যেতাম। আমি যে তোমার খাইছি ওইটা আমার মনেই থাকতো না, কেমন করে জানি ভুলে যেতাম। পরে সারা রাত আমি গোয়াল ঘরে দাঁড়াইছি, ফজর আজান দিছে, মশায় কামড়াইতেছে দেখা ওদের আবার গরু রাখছে মশারির নিচে, অস্ট্রেলিয়ান গাই, আমার মশায় অনেক কামড়াইতেছে। পরে আমি গরুটার পাশে গিয়ে বসে রয়েছি। পরে মশারির ভিতর থেকে বের হয়ে আজানের সময় আমার দেবরের বাড়ি গেছি। পরে আমার ছোট জালে আমার একটা কাপড় দিছে পড়তে। এখন আমি যদি বাড়িতে ঢুকিয়ে থাকতো আমার আরো মার দিব। বাপের বাড়ি গেছি, যাই বলছে মা এরকম এরকম আমার মারে কিছু টাকা পয়সা দাও, উনার একটা ব্যবসা ধরাই দিই, কাজকর্মে থাকলে উনি ভালো হয়ে যাব। তো আমার মা দিল কিছু টাকা, 50,000 টাকা দিছে। আমি 50,000 টাকা দিয়ে আমি যে জমাইছি ওইখান থেকে কিছু টাকা দিয়ে একটা পুরান গাড়ি, এটা যদি ঠিকঠাক করে, যেহেতু সে রঙের কাজ জানে, ডেন্টিং এর কাজ জানে, নিজে করে টুরে বিক্রি করলে অনেকটা লাভ থাকবে আপনাদের। আচ্ছা। তো আমাদের সত্যি সত্যি অনেকটা লাভ হইলো। লাভ হইলে কি সংসারের প্রতি লাভ হইতেছে না। সংসার যেমন আমার স্বামীর কাছ থেকে একদম ছুটে চলে যেতেছে, আর আমার পরিশ্রমও কমতেছে না। আমি কোন পরিশ্রম রেস্ট নিব সে রেস্টের সময় পাইতেছি না। একদিকে ব্যাগ তৈরি করে, একদিন ট্রেলারিং কাজ করে, একদিকে বাচ্চা পড়াইতেছি, আমার কাজ করতেই হইতেছে। তো আবার বর্ষাকালে পানি পাড়াই গিয়ে পড়াইলে জ্বর আসতো আমার বৃষ্টির পানিতে, আবার হাতে পায়ে ঘা হয়ে যেত। আমি বলতাম আমার না ব্যথা করে, আমি ওই বাড়িতে যেতে পারবো না, এই মাসে আপনি কিছু টাকা দিয়েন, 1 মাস একটু রেস্ট নিতে পারবো। কাজ কইরা খাইতে বলে ভাত খা, না খাইতে বলে বাড়ি সার। আর আমার চাপ দিতে শুরু করছে যে বাড়িটা ওনার নামে দিয়ে দিতে হবে, ওকে, তাহলে আমার মারবো না। আমি জিজ্ঞেস করছি আপনি এরকম করতেছেন কেন? পরে বলতেছে, সবাই বলতেছে, ভাইয়েরা বলতেছে, বাপে বলতেছে, বউর নামে বাড়ি দিছস, বউ যদি আজকা জায়গা মাইরা তারাই দেস, কালকে বাড়ি হয়েছে বউর, যেভাবে পারস বউর থেকে বাড়ি নেই। আমার বলতেছে তুই যদি আমার বাড়িটা দিয়ে দেস তাহলে আমি আর তোর মায়ের দূর করবো না। আমি ভাবছি সত্যি তাই, আমি আমার স্বামীরে বাড়িটা দিয়ে দিছি। দিয়ে দিচ্ছেন মানে? লিখিত করে রেজিস্ট্রি করে স্বামীর নামে দিয়ে দিছি। সহজ সরল বাঙালি নারী বলতে যা বোঝায় এখন পর্যন্ত আজকে যে জীবনের গল্প শুনছি সেটাই আবিষ্কার করছি। জীবনের গল্প তো আসলে কম শোনা হয়নি, আমাকে আসলে প্রত্যেকটা গল্প শুনতে হয়। আপনারা হয়তো কোনোটা শুনেছেন, কোনোটা শুনেননি। এখন পর্যন্ত যতগুলো জীবনের গল্প প্রচার হয়েছে, উপস্থাপক হিসেবে বা বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করি যেটা টিম মেম্বার হিসেবে, প্রত্যেকটা গল্পই শুনি এবং শোনার পরে বিভিন্ন রকমের অনুভূতি হয়। আজকের অনুভূতি যেটা সেটা হচ্ছে একদম সহজ সরল বাঙালি ললনা, যেটা আমরা বলে থাকি বাঙালি নারী। ফিরি আরেকটু সামনের দিকে যাই। লিখে দিলেন জমিটা, ও করলো কি, জমি বাড়িটা সহ 10.5 লক্ষ টাকায় বিক্রি করে ফেললো রাতারাতি। হ্যাঁ, 1 সপ্তাহের ভিতর। আমি বলতেছি বাড়িটা বিক্রি করে ফেলাইলেন? বলতেছে তোমার নামে অ্যাকাউন্টে টাকা জমা রাখছি। আমার নামে অ্যাকাউন্ট করছে, আমার দেখাই চাই না, এই দেখো। বাড়ি কেন বিক্রি করলো জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস করছি, বলছে এর চাইতে বড় বাড়ি করে দেবো তোমারে। আমি ভাবছি সত্যি তাই, 1 কাঠা থেকে 3 কাঠা, তাহলে বোধহয় 5-6 কাঠা এখন করবো। বাড়িটা বিক্রি করে দিল পানির দামে। ওকে। বিক্রি করার পর আমরা একটা ভাড়া বাড়ি থেকে উঠলাম। ওইখানে যাওয়ার পর আমার স্বামী সারাদিনই মানে যখনই সময় পায় কোনো কারণে বাড়ি ফিরে, তখন একটা না একটা দেয়া বলে আমার ডিভোর্স দে। আপনাকে বলে ডিভোর্স দিতে? ডিভোর্স দে। এর মধ্যে আমার ছেলে 5ম শ্রেণী পাস করছে, একদম সমস্ত স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে, শুধু ক্লাসে না পুরো স্কুলে সে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে। এখন আমার স্বপ্ন তাকে আমি একটা দামি স্কুলে পড়াবো। তারে নিয়ে আসলাম মাইলস্টোন স্কুলে, মানে ইংলিশ মিডিয়াম মাইলস্টোন। হ্যাঁ, তো 8,000 টাকা দিয়ে ভর্তি করাইলাম। তার বেতন হয়েছে 1200 টাকা, এভরিথিং খরচ হয়েছে 10,000 টাকা প্রতি মাসে। প্রতি মাসে ইংলিশ মিডিয়াম স্কুলে। হ্যাঁ, সে স্কুলে পড়তেছে। তারে পড়ানোর জন্য যত একদিনের জন্য কিন্তু বাবার বাড়িতে আসতেছি না রাতের জন্য, শুধু সমস্যায় পড়লে ছোট ভাইটার কাছে হাত পাতি, আর কারো কাছে না। এর মধ্যে দেখি বোনেরা ব্যস্ত হয়ে গেছে যার যার সংসার নিয়ে, কেউ তেমন একটা খোঁজ করেও না আমার। ভাই 7-এ পড়ে, ছেলে 5ম শ্রেণীতে পড়ে। ভাইয়ের কাছে যখনই চাই, ভাই কি এলা বাবার কাছ থেকে চায় দেয় না মার কাছ থেকে চায় দেয় তা জানি না, তখনই আমার কিছু না কিছু দেয়। তা আমি বললাম কি, ওর 1 জোড়া জুতা নেই, ওর 1 জোড়া জুতা লাগবো,
ক্রেটস বেরিয়েছে, পিছনে লাইট জ্বলে, আমার ছেলে ওই জুতা চাইতেছে। তখন আমার বাইরে বললাম কি তোর তো আব্বা ওই জুতা কিনা দিছে, দেখ ও ওই জুতা চাইতেছে, তোর দেখা দেখি। ও বলতেছে আমার জুতাগুলো তুমি নিয়ে যাও, সামনে মোজা দিয়া পরাইবা, তাহলে ওর পায়ে ফিটিং হয়ে যাব। আমার ভাই জুতা জোরে খুইলা আমার ছেলে দিয়ে দিচ্ছে। তখন আমার জুতা কিনারও টাকা নেই, ছেলের ভর্তি করে টাকা শেষ। আর 800 টাকা গাড়ি ভাড়া লাগে গাজীপুর থেকে উত্তরে নিয়ে আসতে, বাস। আপনি আরেকবার একটু বলবেন যে আপনার ভাইয়ের সাথে আপনার ছেলের বয়সের পার্থক্য কত? 2 বছর। 2 বছরের পার্থক্য ছিল। আমার ছেলে বলল কি মা স্কুলে আমারে খালি পায়ে দাঁড়া করে রাখছে কেন? আমি স্কুলে ক্যাটস পরে যেতে হবে, ক্যাটস পরে যাইনি, স্যান্ডেল পরে গেছি, এই জন্য কালকে থেকে আমি স্কুলে যাব না, যদি আমার ওই জুতা নাই না দাও। তারপরে গিয়া ছোট ভাইয়ের কাছে বলছি, ছোট ভাই পায়ে জুতা দিয়ে দিল। ছেলে স্কুল যাইতেছে আস্তে আস্তে, এর মধ্যে ছেলেও বড় হইতেছে, আমার ফ্যামিলি থেকে চাপ দেওয়া হইতেছে, কেন আবার বাচ্চা হইতেছে না, আমার কোনো দোষ আছে। ফ্যামিলি থেকে মানে কোন ফ্যামিলি থেকে চাপ? আমার শ্বশুর বাড়ি থেকে। ওকে। আমার শাশুড়ি তাবিজ দিল, পানি পড়া দিল, কেন আমার নেক্সট বাচ্চা হয় না। আমি তো একজনই চালাইতে পারতেছি না, আমার কত কষ্ট হইতেছে একমাত্র আমি জানতেছি। তাহলে আমি আরেকজন বাচ্চা কিভাবে নেই? শ্বশুর খুব অসুস্থ হয়ে গেল, দিন ডাইকা নিয়ে মাথায় হাত রেখে বল This track was downloaded from FusionBD.com. তুমি আমার মাথায় হাত রেখে বলো, আমি নাতি হোক নাতিন হোক, আমি একটা কিছুর মুখ দেখে মরতে চাই, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও। শ্বশুর? শ্বশুর খাওয়াতে পারে না, তার উপর আবার এগুলো। তো শ্বশুরের মাথায় সে কসম করছি। এখন আমিও প্রেগনেন্ট, ছেলেও 8ম শ্রেণীতে ভালো রেজাল্ট করলো স্কুলে, তাকে ক্লাসে ক্যাপ্টেন তৈরি করা হলো। ইংরেজিটা ভালো পারে বলে, মানে ও অনর্গল কথা, মানে অনর্গল কথা বলতে পারে ইংলিশে। 3 বছরে ও ভালো পড়াশোনা করতেছে। ও যখন 8ম শ্রেণীতে পড়ে আমার 3য় বাচ্চা জন্ম নিল। কিন্তু এর মধ্যে মায়ের কমে না, মায়ের ঠিকই খাইতেছি, 2 দিন 4 দিন 5 দিন পর পরে মায়ের খাইতেছি। একদিন কি একটা কাগজ পাইতেছে না, স্টিলের আলমারির ড্রয়ারটা খুলে সে আমার এমন ভাবে ছুঁড়ে মারলো, আমার মাথা মাঝখানে এসে লাগলো। পরে ঠিকই কাগজটা পাইলো, পায়ে চলে গেল। সে একটু তাকায় দেখলো না যে ওর কোথায় লাগছে। পরে আমি কি করছি, গামছা দিয়ে আমার মাথা বাঁধছি, বাড়িতে বোরকা পরছি, বোরকা পইরা গাজীপুর সদর রেড ক্রস হাসপাতালে গেছি। অন্য জায়গায় যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। ওই জায়গায় যায় 5 টাকা দিয়া টিকিট কেটে ডাক্তার দেখাইছি, 4টা সিলি লাগছে আমার মাথায়। লাগার পর ওরা বলতেছে পুলিশ কেস হবে। কে মারলো? কেউ মারে নাই, আমি ব্যথা পাইছি। জানালার থেকে নিচে বসা ছিলাম, উঠতে গেছি, জানা লেগে গেছে। আপনি কি ততদিন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছেন যে আপনার হাজবেন্ড কেন আপনার সাথে আচরণ করছে? নেশা করে। আবিষ্কার হয়ে গেছে? কিভাবে বুঝলেন আপনি নেশা করে? বাসায় খাওয়া শুরু করলো। কিভাবে, কবে থেকে, কি ধরনের জিনিস খেত? জিনিসটা হচ্ছে আপনার প্রথম খাইতো সিরাপ 3টা একসাথে করতো, করে একটা বোতলে ঢুকাইতো, ঢুকায় ওইটা একটা ঘুমের ট্যাবলেট দিয়ে খাইতো। এইগুলোর সাথে আবার ঘুমের ট্যাবলেট মেশাতো? হ্যাঁ, সারাদিন পরে ঘুমাইতো, ওই রাত্রে বেলা উঠতো, এটা নাই কেন, ওইটা নাই কেন, এটা দিলা না, ওইটা দিলা না কেন, এই উচিল আমার মারতো। ওগুলো খাইতো আর আমার আস্তে ধীরে মারা শুরু করলো। এর মধ্যে আমার ছেলে SSC পাস করলো। স্কুলে আনন্দ, মানে আমি আমার ছেলে আমার জড়ায় ধরবো কি, আমি ছেলের ধরায় আনন্দে কাঁপতেছি যে ও লেভেল কমপ্লিট করলো। হ্যাঁ, আমি পাস করতে পারি নাই, কিন্তু আমার ছেলে পাস করছে এবং খুব ভালো A+ পাইছে। তো আমি তো খুব খুশি, আমার ছেলে এত ভালোভাবে পাস করছে। যত কষ্ট হোক এই ছেলেকে আমি পড়াবো। ছেলের এখন কলেজে ভর্তি হইতে গেলে সর্বোচ্চ মিলে 20,000 টাকা লাগতেছে। এই 20,000 টাকা আমার কাছে নাই। আমার আর একটা বাচ্চা হয়েছে, তার দুধের খরচ লাগতেছে। এই যে 10.5 লাখ টাকা ব্যাংকে রেখেছে আপনাকে বললো, এগুলোর কি অবস্থা? এইগুলি সেই উঠায় খেয়ে ফেলছে। আমি জিজ্ঞেস করছি, আপনি না আমার নামে ব্যাংকে টাকা রাখছেন, তাহলে তো আমি যাই না টাকা উঠাই, তা আপনি কিভাবে উঠান টাকাটা? বলতেছে উঠান যায়, সে টাকা খেয়ে ফেলাইছে।
আপনার কাছে 20,000 টাকা নাই আপনার ছেলেকে ভর্তি করানোর জন্য, সে আর আপনার টাকা খেয়ে হাজবেন্ড ফেলছে। 10.5 লাখ টাকা খেয়ে ফেলেছে। খেয়ে কি ফেলেছে। কি করেছে? তা আমি জানি না কি করছে, কোথায় ভাঙছে, কি করে আমি তো জানি না। সে বের হয়ে যায়, শুনছি জুয়া খেলছে। ওকে, তারপর? তো 20,000 টাকার থেকে আমার এক মামা শ্বশুরের কাছে গেলাম। হুম। সে ওর রেজাল্টে খুব খুশি। আমার শ্বশুর বাড়ির কোন ছেলে আজ পর্যন্ত মেট্রিক পাস করে নাই। তো আমার ছেলে পাস করছে শুই না, সে আমারে 3,000 টাকা দিছে। শ্বশুর? মামা শ্বশুর। মামা শ্বশুর, আচ্ছা। তো আমার জ্যাঠাতো ভাই সে আমার 2,000 টাকা দিছে, 5,000 টাকা। হুম। যেখানেই যাই সালামি হিসাবে আমার ছেলেরে 1,000 2,000 করে টাকা দিতেছে। হুম। আমার 2 বোনে দিছে। যত কষ্ট আমার এই মায়ের কাছে। হুম। স্কুলের ড্রেসের টাকাটা আমার ছোট ভাই দিছে। তো মানে ছোট ভাইটা আমার এখন বড় ভাইয়ের মতো হয়ে গেল। রাইট। মানে যখন যত বিপদে পড়তেছি যতটুক সম্ভব আমার ওই ছোট ভাইটাই আমার দিতেছে। এর মধ্যে আমার মায়ের কিডনি 2টা ড্যামেজ হয়েছিল। আচ্ছা। ইন্ডিয়া থেকে কিডনি ট্রান্সফার করে নিয়ে আসতে ঋণ হয়ে গেছে মার্কেটে অনেক আমার আব্বার। এর মধ্যে ছোট ভাই শুরু করছে ইটালি যাব। ইটালি যাইতে হলে 13 লক্ষ টাকার দরকার। পরে আমার চাচাতো ভাইদের কাছে আমাদের বাড়ি বন্ধক রেখা আমার ভাইয়ের 13 লক্ষ টাকা দিচ্ছি ইটালি যাওয়ার জন্য। আমার ভাই যে গেল আর জীবনে কোনো দিন আমাদের কোনো খোঁজ নিল না। ওই বাড়ি আর আমরা ছুটাইতে পারিনি। যে ভাইটা আপনাকে হেল্প করতো সেই ভাই? না, সে তো সবার ছোট, যে আমার 1 বছরের ছোট সেই? সে। হুম। আর তার ছোট যে একটা ভাই সে জামাতে জামাতে ঘুরে, সংসারে কোনো মন টন নাই। তার ছোট ভাইটা একটা হিন্দু মেয়ে বিয়ে কইরা কোথায় গেছে জানি না। পুরো সংসারটাই মানে আপনার একবারে যেটা আস্তে আস্তে ছন্ন শেষ হয়ে ছাড়া মতো যাইতেছে। অবস্থা। হ্যাঁ। তো আমি করলাম কি, পার্লারে কাজ শিখলাম। পার্লারে কাজ শিখলেন? হ্যাঁ। ওকে। এখন টাকা এটাতে বেশি দেখতেছি। আমি তো সব সময় দেখতেছি টাকা বেশি কোনটাতে। তো আমার বোন আবার পার্লার দিছে। আমি বললাম কি যা আমারে তোর পার্লারে রাখ। পরে বললো ঠিক আছে তুই আয়, তো মেয়েদেরকে সাথে থাকবি, একটু পানি টানি আগায় টাগায় দিবি, কাজ কর। তো আমি পানি টানি আগায় দিলেও ওরা আমারে ওদের ম্যাডামে বড় বোন হিসাবে সম্মান করতো। আচ্ছা। হাতে দইরা সূচনা নামে একটা মেয়ে যার কাছে আমি ঋণী, সে আমাকে কাজ শেখালো? আমাকে কাজ শেখালো। কি কি শিখলেন আপনি? বুড়ো প্লাক, বউ সাজানো, চুল কাটা, চুল নানা স্টাইলের কাটিং, ওকে ওকে। এগুলো কাটা শিখলাম, শাড়ি পরানো শিখলাম, ফেসিয়াল শিখলাম। পার্লারের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বুড়ো প্লাক। ওকে। এটাও আমার হাতে ধরায় ধরায় শিখালো ওই সূচনা আমাকে বুদ্ধি দিল যে আপা আপনি এক কাজ করেন, একটা ওই মার্কেটে একটা পার্লার হবে, ওইটা আপনি কিনে নেন। আমাকে এত টাকা তো আমার কাছে নাই। এর মধ্যে আমার বোনের 3টা পার্লার। এখন আমার বোন বলতেছে আমি একটা পার্লার ছেড়ে দিব। এখন আমার মা আমার বোনকে ডাকছে, আমি বলতেছি মা জীবনে যত যাই করছো এইটা শেষবারের মতো করো মা, ওর কাছ থেকে আমার এই পার্লারটা নিয়ে দাও, আর কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইবো না। মা বোন রে ডাইকা বললো যে দেখ তোর জন্য ও অনেক করছে, তুই যখন পার্লারটা দিবি ডেকোরেশনের টাকাটা তুই নিস না, আর তোর যে অ্যাডভান্স দেওয়া আছে ওইটা আমি আর ও মিলাইয়া তোরে দিয়ে দিতেছি, তুই 3 মাসে নিবি। এখন আমার বোন বলল যে আমিও চাই আমার বোন আমার সমকক্ষ হোক, 4 লাখ টাকা অ্যাডভান্স। ও 3 বারে নেওয়ার জন্য একটা লিখিত দিল। আমার মা বললো যে তুই যদি আজকে পার্লার দিয়ে কালকে মরে যাস তোর ছেলে মেয়েরা তো দাবি করবো, তোর স্বামী দাবি করবো, তাহলে তোরে তুই ইস্টামে দে। আমার বোন বললো মা তুমি কি বলো, বড় আপারে দিমু, এটা আবার এই যে কোনো কথা আছে, খালি ইস্টামে সাইন করে আমার বোন ওই পার্লার আমার দিয়ে দিল। আর এদিক দিয়ে ওই কাজ করতেছি, পার্লার যে রাখতেছি আমার হাজবেন্ডকে বলতেছি না। এখন ফোনে ফোনে কথা বলি কেমন কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে এরকম বলতেছি। আর বাড়ির কাজ বাড়িতে করি, মানে আমি তো রাস্তায় যাই না। আমার বোন বললো কি ওরা টাকা চুরি করবো, তুই কোন টাকে দে, যে তোমাদের লাভ লস তোমাদের, তুমি এত টাকা আমার মাসে দিয়ে দিবা। ওকে। তো আমারে অত টাকা দে। এখন আমার হাজবেন্ড দেখে আমি লুকিয়ে চুরে কথা বলি, হাজবেন্ডকে আবার বলি না, জানি যে নিয়ে যাবো টাকা পয়সা। এই জন্য উনি আমারে পাহারা দেওয়া শুরু করলো, যে আমি লুকিয়ে ফোনে কার সাথে কথা বলি। ওকে। এক সময় দৌড়ে ফেললো, মারতেছে দেখে পাশের বাড়ি ভাবি বললো কি আমার কাছে নাম্বার আছে নিয়ে দেখেন কার সাথে কথা বলে। আমার ফোন দিয়ে তো বলে, মানে আমার ফোন নেই, ফোন ফিক্সের ফোন দোকান দিয়ে, মহিলার দোকান, কথা বলি, এই নাম্বার কথা বলে সব সময় ভাবি। ফোন দিয়ে দেখে মেয়েটার নাম কবিতা, ও আবার বোকা টাইপের, ও বলে দিছে পার্লার তো ম্যাডামে কিনছে আমাদের সাথে কথা বলে। এই কবিতার কাছ থেকে আপনি কি নিতেন? কন্ট্রাক্টের টাকা নিতাম। রাইট রাইট। ওকে। কবিতা বলে দিছে আমার হাজবেন্ডকে
এখন আমার হাজবেন্ড আমার অনুমতি দিছে পার্লারে বসার জন্য, যে তুমি পার্লারে বসো, সমস্যা নেই, জানছি লুকে রাখার কি আছে। বসলাম, আমার মাসে 68, 60, 62 এরকম ইনকাম হইতেছে পার্লার থেকে। সুদিন ফিরল। হ্যাঁ, তারপর এটা কত সালে শুরু করলেন তখন? এটা হচ্ছে আপনার 2005-এ। 2005-এ। ওকে, কি নাম ছিল আপনার পার্লারের? স্বপ্ন বিউটি পার্লার। স্বপ্ন প্রথম বিউটি ছিল পার্লার। আমার বোনের নামে, তা আমার বোন ট্রান্সফার করে আমার নামে, সবকিছু আপনার নামে করে দিয়েছিল। গাজীপুরে ছিল এটা? গাজীপুর। আর আমার কাজের দক্ষতা এত ভালো ছিল যে আশেপাশে যত প্রভাবশালী ব্যক্তির বউ ছিল ওরা আসতে শুরু করলো। আচ্ছা, জিজ্ঞেস করতো এই কোন জায়গা থেকে সাজে আসতো, ওই পার্লার থেকে সাজে আসছি। তাহলে আর আমরা উত্তরে যাব কেন, এত সুন্দর কাজ জানে, ওর কাছে যাব। মানে এত টাকা আয় শুরু হলো। আর আমার স্বামীর অত্যাচার বাইরে গেল। আমি সারা মাসের টাকা ইসে রাখতাম, ক্যাশের ড্রয়ারে রাখতাম। 30 তারিখের রাত্রে মেয়েদের বেতন, সিকিউরিটি, অন্যান্য আদার্স খরচগুলি দিয়ে দিতাম। তা 1 তারিখে আমি টাকা বাড়িতে আনতাম। ও করতো কি, 30 তারিখের রাত্রে ও রড নিয়ে গেছে, রড নিয়ে যাইয়া এমনি করে বাঁকা করে টাকা নিয়ে এসে পড়ছে। আমার স্বামী পার্লার খুইলা টাকা নিয়ে এসে পড়ছে। আমি বলছি দেখে আমার এমন মায়ের মারলো, একদম মানে কপালটা ফাটাই ফেলাইলো, সারা শরীর স্পট করে ফেললো। আর সহ্য হইতেছে না, এই জামের ভাত আর খাই মনে আমি। এর মধ্যে ছেলেও খারাপ ব্যবহার করা শুরু করছে। তখন ছেলে কলেজে পড়ে? হ্যাঁ, ছেলে কলেজে পড়ে এবং তাকে হোস্টেলে রেখে আমি পড়াই। হোস্টেলে রেখে পড়াই কেন? যাতে বাড়ির ওর বাপ যে নেশা করে ও না বুঝতে পারে, এলাকায় কারোর সাথে না মিশে, পরে যেন ও এর মধ্যে না মিশতে পারে, ওর কোনো বন্ধু বান্ধব এলাকা না হইয়া উঠতে পারে। এই জন্য ওরা হোস্টেলে রাখলাম। হোস্টেল থেকে ইন্টার পাস করলো, এখন ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আমি আমার ছোট ছেলেটাকে উত্তরা একটা স্কুলে ভর্তি করে দিলাম। উত্তরায় আমার মার কাছে ছেলেরে রাখা গেলাম। বড় ছেলে বাসায় ফিরলো হোস্টেল থেকে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। পরীক্ষা টরীক্ষা দিতেছে। এর মধ্যে দেখি ছেলে চাল চলন আস্তে আস্তে খারাপ হইতেছে। আমার সাথে খারাপ ব্যবহার করে, রান্না ভালো হয় না, এই হয় না, ওই হয় নাই, সারাদিন বাড়ি ছেড়া বাইরে থাকো কেন, তাহলে আমি কাজ না করলে তোমরা কাজ করো, তাহলে আমি বাসায় থাকি। এখন বাপ ছেলে দুজন বলতেছে পার্লার বিক্রি করার জন্য। আসলে বিক্রির টাকাটা নিয়ে যাবো, আগে যেভাবে বাড়ির টাকাটা নিয়ে গেছে। এর মধ্যে আমার শ্বশুর মারা গেল। 40 লক্ষ টাকা জমি বিক্রি করলো আমার স্বামী। 40 লক্ষ টাকাই সে ভেঙে ফেলাইছে। নিজের জায়গা 40 লক্ষ টাকার জমি ছিল তাদের গাজীপুরে? হ্যাঁ, আরো আছে। 40 লক্ষ টাকা তখনই নষ্ট করে ফেলছে। কি করেছে টাকা দিয়ে? কক্কা কিনছে। তক্ষক নামে একটা প্রাণী আছে জানেন, সেটা কিনে সে বিক্রি করবে, বড় বড় বায়ারের কাছে বিক্রি করবে। সে কিনে নিয়ে আসতো, ওই লোকেরা দুধ খাওয়াইয়া, চাউল খাওয়াইয়া, ডাউল খাওয়াইয়া ভারী করে দিত। এই জায়গায় আনার পর ওই তক্ষক যখন পায়খানা টাইখানা করতো তখন ওজনে কমা যেত। তারপরে ওইটা লস 4 লাখ 5 লাখ করে মার যেত। আর সে নেশা কইরা দেশে দেশে ঘুরতো, ওই তক্ষক কিনতো। প্রিয় শ্রোতা, এই যে তক্ষকের কথা এখানে বলা হয়েছে, এটা নিয়ে আমরা যাহা বলিব সত্য বলিবতে একটা পর্ব করেছিলাম, আপনারা নিশ্চয়ই মনে আছে। অনেক আগে এর উপর একটা এপিসোড গিয়েছিল। এই তক্ষক সম্পর্কে আপনাদেরকে একটু ছোট করে বলি। এটা নিয়ে এক ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ আইনও হয়েছে, যাতে এই ধরনের প্রাণী ধরা না হয়। বিভিন্ন বিশেষ করে পার্বত্য অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এক একটা প্রাণী ধরে নিয়ে আসা হয় এবং এটা নিয়ে বৈজ্ঞানিক কোনো সত্য আমাদের কাছে জানা নেই। এক ধরনের কথাও প্রচলিত আছে যে এটা নাকি এইডস এর প্রতিষেধক হিসেবে এই প্রাণীটাকে কাজে লাগানো হয়। এটার কোনো বৈজ্ঞানিক সত্য আমাদের কাছে নেই, তবে এটা নাকি প্রচুর পরিমাণে টাকা দিয়ে বিক্রিও করা যায়। আমরা আলটিমেটলি জানি না, এগুলো আমরা শুধুমাত্র শোনা কথা, এগুলোর বাস্তব অর্থে কতটুকু। আপনি কি দেখতেন আপনার হাজবেন্ডের সাথে? আপনি কখনো দেখেছেন এই প্রাণীটা? হ্যাঁ, দেখছি। কি করতো এগুলো? টিকটিকির মতো? টিকটিকি না, ওর চেয়ে বড়, একটু বড়। হ্যাঁ, আরো বড়। হ্যাঁ, ওটা এতটুকু বড় হয়। ওইগুলি 4টা-5টা করে বাজারে ব্যাগে করে নিয়ে আসতো। নিয়ে এসে একটা খাঁচা বানাইতো, ওই খাঁচার ভিতরে রাখতো। রাখার পরে ওইটার মধ্যে ওইটারে দুধ খাওয়াইতো, ডিম খাওয়াইতো, মুসারি ডাল খাওয়াইতো। ওইটারে আবার পেঁচা ধরে নিয়ে আসতে, পেঁচা কিনে নিয়ে আসতে। এটা কালো পেঁচা, এটা দাম অনেক। আমি জানতাম না, আমি তো বাড়ির বউ, বাড়িতেই থাকতাম, আমি এগুলো জানতাম না। শুধু জমি বিক্রির টাকা দিয়ে এগুলো, এই 40 লক্ষ টাকা সে এই নানান খাতে শেষ করে ফেললো। তুমি একটু সংসারের দিকে মন দাও না, তুমি আমার পার্লারের টাকা এরকম করো। নেশা করে আমার পার্লারের সামনে উদাম গায়ে খালি পায়ে বসে থাকতো। তো এক লোক এসে বলতেছে কি, মুচি, ম্যাডাম জানেন আপনি জামাইয়ের স্ক্যাম করে ভাত খাওয়াইছি। আমাকে ভাই ভালো করছেন, গরিব মানুষ খাওয়ালে সোয়াব হয় জানেন না। মানে পুরো পাগলের মতো আচরণ শুরু করেছে। আমার করতো কি, বুকের এখান থেকে কামিজটা টান দিত, একদম ছিঁড়া ফেলতো। রাস্তাও বুঝতো না, মার্কেটও বুঝতো না, ধাম ধুম করে সব করতো। হ্যাঁ, ধাম ধুম করে করতো। আরেকদিন ওড়না নিয়ে গেছে, এই সব মানে রাস্তার মধ্যে করতো, এরকম করতো। মার্কেট দিয়ে হাঁটতো আর মারতো। আর সামনের দোকানদারকে বলতো কি জানেন, আর 20 টাকা দিলে কোথায়। মাই গড। হ্যাঁ, ও খারাপ, ও
খুব আপনার খারাপ সম্পর্কে সব কথাবার্তা এসব বলতো? কথা বলতো। একটা পাশের দোকানদার, ওদের কাছে পানি থাকতো না, পানি থাকতো আমাদের পার্লারে, কোনো দোকানই পানি থাকতো না, শুধু আমাদের পার্লারে পানির বিল দিতাম, তাই পানি থাকতো। ও পানির জন্য আসতে ওরে এমন মায়ের দিছে, বলতেছে ওর সাথে আমার একটা রিলেশন আছে, নাহলে ও আসতে কেন। ও বারবার বলতেছে আমি একটু পানি নেওয়ার জন্য আসছি। আমাদের পার্লারে ফ্রিজও থাকতো, কিন্তু ফ্রিজ, সোফা, টিভি, হুম, হুম, হুম। মানে পরিবেশটা খুব সুন্দর করতে হতো যাতে ভালো কাস্টমার আসে। জি। ফ্রিজও থাকতো। ও পানি চাইতো, ও পানি চাইতে আসতো কেন? নিশ্চয়ই আমার সাথে কোনো কালেকশন। ও যতই বলতেছে আপনার ছেলের বয়সে আমি বয়স, কেন ওনার সাথে সম্পর্ক থাকবো? দেশে কি মেয়ে নাই? হুম, হুম, হুম। না, ওরে দূরে মার দিছে। ওহো। মার দেওয়ার পর আমি বাসায় গেছি, আমারও মার দিছে। মার দেওয়ার পর আমার বাসা থেকে লাথি দিয়ে বের করে দিচ্ছে, চোখ ফাটাইছে, একদম সব ফাটায় টাটায় বের করে দিচ্ছে। আমি এখন আমার বাবার বাড়িতে আসছি, আসার পর রাত্রে ফোন দিয়ে বলতেছে আমার বোনের হাজবেন্ডকে, এই আবুল, জানো তোমার আপার কি হয়েছে? কি হয়েছে? একটা ছেলে লেগে ভাইগা গেছে গা। আমি তো আমার বোনের সাথে আমার সামনে বসে রয়েছি, কাঁদতাছি। কি গেছে গা? যখন গেছে গা, আপনি আর ওইটা টেনশন করেন না তো। আমার বোনের হাজবেন্ড বলতেছে, আর আমার বলতেছে আপনি লুকায় থাকেন, এখনই আসবো, গাড়ির শব্দ পাইতেছি। গাড়িতে উনি বলতে না বলতে দেখি গেটে এসে পড়ছে। আমার বোনের হাজবেন্ড বলছে কি, ফল সাদ আছে না বাথরুমে, ওটা উঠে পলায় থাকেন আপনি, নাহলে তো খুব মারবো। ওটার ভিতরে পলায় দিচ্ছি, পায় নাই। না পায়া দক্ষিণগান থানায় গেছে, যাই নাকি থানায় চিঠি করছে আমার নামে। আমি 20 লক্ষ টাকা নিয়ে আসছি আসার সময়, আর আমি পতিতাদের সর্দার নিয়ে। ওই সাথে আমার ছেলে জড়িত আছে ওই মামলার সাথে। আপনার ছেলের নামেও দিয়ে দিয়েছে ওখানে? না, আমার ছেলের নাম আর আমার স্বামীর নাম। মানে ছেলে এবং স্বামী দুজনে মিলে আপনার এগেইনস্টে মামলা হ্যাঁ, করেছে? মামলা করছে। 20 লাখ টাকা নিয়ে আসছি আমি আসার সময়। আর এই আমি খারাপ পার্লারে কাজ করি, খারাপ মেয়েরা পার্লারে কাজ করে, আমি খারাপ খারাপ কাজ করি। আপনার ছেলে এবং আপনার স্বামী দুজনে মিলে? দুজনে মিলে আপনার নামে 20 লাখ টাকা এরকম করে মামলা দিয়ে দিল? মামলা দিল। রাত্রে পুলিশ আসতে, ও আমার বোনের জামাই নাকি কাস্টমার এনে দেয়, আমার বোন আমাদের দেহ ব্যবসা করায়। তো রাত্রে আসতে আমার বোনের আবার প্রতি বছর, মানে একটা মায়ের, আমার মায়ের মতো, আমরা যখন 7 ভাই বোন, ওর 5 বছর 5টা বাচ্চা। তো ওই আসামি পুলিশ আসতে অ্যারেস্ট করতে আমার বোন রে, বোনের হাজবেন্ড রে। যখন মুশারিটা উঠে দেখে যে 5টা বাচ্চা, বুকের দুধ খাওয়া বাচ্চা, তখন বলতেছে আমরাও মানুষ, এই বুকের দুধ খাওয়া বাচ্চার কাছ থেকে মা নিলে আমরা এটা দায়ভার আল্লাহর কাছে থাকবো, এই বাচ্চা মা নিতে পারবো না, বোনের হাজবেন্ডকে নিয়ে যাবে। আর বলতেছে আপনাদের আসামি কই, 1 নম্বর আসামি কই? পরে আমার আব্বা বলতেছে কি, 1 নম্বর আসামি আছে, আমি রিক্স, আমি এই জায়গায় এত বছর যাবত থাকি, আমি রিক্স, আমি আমার মেয়ে সকাল 10টা বাজে হাজির করবো, রাত্রিবেলা আমি মেয়ে দিব না। ও আমার আব্বা শুনছে রাত্রিবেলা মেয়ে নিয়ে গেলে কোনো সমস্যা হয়তো, আমি আমার মেয়ে দিব না, সকালবেলা 10টা বাজে আমি মেয়ে হাজির করব, যখন থানায় সব লোকজন আসবে, দিয়ে আমি মেয়ের জামাই নিয়ে আসবো। তো ওরা আমার বোনের হাজবেন্ডকে গাড়িতে ঢুকায় নেই। আমি গিয়ে দেখি, সকাল 10টা বাজে গিয়ে দেখি যে একটা চেয়ারে বসায় রাখছে। ওসি স্যার আসছে, ডাকছে, ডেকে আমার চেহারার দিকে তাকাইয়া বলতেছে এই লোক ডাকো, বাদিকে দুজন বাদিকে ডাকো। ডাকছে, ডাকার পর আমি দেখতেছি আমার ছেলেটা নিচে, আমার স্বামী উপরে আসতে। আসার পর ওসি স্যার দাঁড়াই 4-5টা চর মারছে, কোনো কথা জিজ্ঞেস না করে বলছে তুই ওর এইভাবে মারছস কে, আর এইভাবে মার খেয়ে 20 লাখ টাকা নিয়ে আসছে, তোর কপাল ফাটাইছ কে, নাক ফাটাইছ কে, এই চোখটা তো বাদ হয়ে যাব, এই মেয়ের তো চোখ থাকবো না। মানে চোখটা ফুলে এই পাতাটা নিচে এসে পড়ছে, ব্লাড জমছে চোখে, তো এই মেয়ের তো চোখ থাকবে না। এই মেয়ে তুমি এখন এর এগেনস্টে মামলা করো, তোমার এইভাবে মায়ের দূর করছে, আবার 20 লাখ টাকা চায়, এই তোর ছেলের খবর দে। তখন দেখতেছি কি আমার ছেলেটা নিয়েছে, ওই যে বলে না মা মন। তখন আমি আমার ভাসুরের ছেলেকে বলতেছি কি ওরে চাইতে বল, ওরেও মারবো। বাবা তখন বাড়িটাই পড়েছিল, নাদিয়া নিজেকে বাঁচাতে পারতো সহজেই, সে ছুটে পালিয়ে যেতে পারতো, লম্বা লম্বা পা ফেলে রক্ষা করতে পারতো তার পা, কিন্তু সে তা করেনি। কেননা মোস্তফা দোস্ত আমার, আমি ক্যালিফোর্নিয়া যাব না, আর তাতে আমার কোনো খেদ নেই। ছেলেবেলায় এক সঙ্গে আমরা যা শুরু করেছিলাম তাও আমরা শেষ করব না।
সেই আবসা মতো অনুভূতি যা তুই গাজা ছেড়ে যাওয়ার সময় অনুভব করেছিলি, সেই ছোট্ট বোধটাকে বিশাল হয়ে গড়ে উঠতে দিতে হবে তোর ভেতর, ছড়িয়ে পড়তে দিতে হবে তাকে। নিজেকে ফিরে পাওয়ার জন্য হাতড়াতে হবে তোকে, তন্ন তন্ন করে তোকে নিজে খুঁজতে হবে পরাজয়ের এই ধ্বংস